এই সিরিজ প্রোগ্রামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এবং আমাদের সকলের যে বিজনেস পার্টনার গুলো যারা আছে এই প্রোগ্রামটাতে তাদের সবাইকে নিয়ে আসার জন্য। আসলে আমরা সবাই যদি একটু একটু করে চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব। অলমোস্ট আমাদের ইউটিউব লিঙ্কটাও চলে আসছে। তো স্যার কিন্তু কথা শুরু করে দিবে এবং আমাদের যে একটা হ্যাবিট তৈরি করতেছে স্যার আমাদেরকে, যে দ্রুত যুক্ত হওয়ার জন্য, অন টাইমে যুক্ত হওয়ার জন্য। তো আমরা সবাই সবার যার যার লিঙ্ক গুলোতে আছে, প্রত্যেকটা লিঙ্কে আমাদের যে যে বিজনেস পার্টনাররা আছে তাদেরকে দিয়ে দেব। এবং এখানে সবাইকে নিয়ে আসবেন পার্সোনালি। কোন বিজনেস পার্টনারটা এখনো ঢুকতে পারে নাই মেসেজ করবেন। এখনো কিন্তু অল্প কিছু জায়গা খালি আছে। তো জায়গাটা ফিল আপ হয়ে গেলে আমরা স্যারের কাছে দিয়ে দিব। এবং স্যার যদি শুরু করে তাহলে স্যার কিন্তু শেষ করবে না। এবং আজকের ইনভাইটেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে যে প্রোগ্রামগুলো হয়েছে এগুলো কিন্তু আসলে ইনভাইটের যে ক্ষেত্রগুলা, একটা জমিতে আপনি যখন চাষাবাদ করবেন এই জমিটা প্রস্তুত করার যে বিষয়টা আছে, ইনভাইটেশনের যে প্রস্তুতিটা নেওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার আমাদের কিন্তু এগুলো শিখেছে স্যার। এখন আমাদের কিন্তু আজকে শেখাবে যে কিভাবে ইনভাইট করতে হয় মূলত। সো এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মেম্বারের জন্য। দেখেন, আহ, একটা ব্যক্তির ইনভাইটেশন কতক্ষণ পর্যন্ত করা লাগে। যত বড় লিডারই হন আপনি, ক্রাউন অ্যাম্বাসিডার যদি হইতে চান তাহলে অন্তত পক্ষে 20টা লিঙ্কে আপনার 20টা ডায়মন্ড দরকার। তার মানে ইনভাইটেশন আপনি আমি যত বড় লিডারই হই না কেন, ইনভাইট করা কিন্তু বন্ধ করার সুযোগ নাই। সো এইটা হচ্ছে একটা আর্ট, একটা শিল্পের জায়গায় নিয়ে যেতে হবে আমাদেরকে। যখন আমরা এটা শিল্পের জায়গায় নিয়ে যেতে পারবো তখন দেখবেন অনেক নতুন নতুন ব্যক্তি আমাদের সাথে যুক্ত হচ্ছে, অনেক নতুন নতুন ব্যক্তি আমাদের সাথে আসতেছে এবং বিজনেসটা করতেছে। আমরা অনেককেই শুরু করাইতে পারি না, বিজনেসটা কি এটা আমরা অনেকে বুঝাইতে পারি না। তো যেই কারণে হচ্ছে যে আহ, অনেককে আমরা স্বপ্ন দেখাইতে না পারার কারণে অনেকে আমাদের সাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে বিজনেসটা ছেড়ে দেয়, অনেকে আমাদের সাথে যুক্ত হয় না। তো এইটা হচ্ছে আজকের যে প্রোগ্রামটা, এটা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 12% অ্যাবভ আছেন। আর নতুন ডিস্ট্রিবিউটাররা তো তেমন ভাবে বিজনেসটা এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই, হয়তো বুঝতে পারে নাই। বাট যারা 12% অ্যাবভ আছে তারা তো সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা শুরু করছে। 12% অ্যাবভ যখন হয় তখন কিন্তু একটা বিজনেস পার্টনার মানে পূর্ণতা পায়, মোটামুটি ভালো মানের একটা লিডার হিসেবে তৈরি হয়, তার একটা টিম থাকে। তো যারা অ্যাবভ 12% অ্যাবভ আছেন তাদের জন্য আজকের মিটিংটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের কিন্তু 250-তে এসে আটকে গেছে, 240-42 এরকম হচ্ছে। আমরা যদি আরেকটু চেষ্টা করি, যারা সিনিয়র লিডার আছি আমরা আরেকটু যদি চেষ্টা করি তাহলে কিন্তু 300 পার্টিসিপেন্ট করে ফেলা সম্ভব। এবং 9টা 10 বেজে গেছে, স্যার কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের সাথে চলে আসবেন এবং আমাদের সাথে আছেন। স্যার কিন্তু শুরু করবেন। তো শুরু করলে এমন হইতে পারে 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 50 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট এখানে 1 ঘন্টা বা 50 মিনিট কথা বলে একটা স্পিকার। এই 1 ঘন্টা 50 মিনিট কিন্তু আপনার হয় না যে প্রত্যেকটা কথাই কিন্তু একটা মানুষের কাছে ভালো লাগে না। কিন্তু এমন একটা কথা হয়তো বলবে স্যার, এমন একটা কথা একটা স্পিকার বলবে যেই কথাটা হইতে পারে আপনার আমার একটা বিজনেস পার্টনারের লাইফকে চেঞ্জ করে দিতে পারে, একটা সিদ্ধান্ত নিতে পারে। তো ওই জায়গা থেকে আমরা আরেকটু চেষ্টা করব যে একটা বিজনেস পার্টনারকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত রাখা। একটা বিজনেস পার্টনারকে যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত রাখতে পারি তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই বিজনেস পার্টনারটা আজকে মিটিং থেকে হয়তো সিদ্ধান্ত নিতে পারে। এবং ওই একটা বিজনেস পার্টনার হইতে পারে আগামী দিনে শাহজাহান ননী স্যার, আগামী দিনে আকরাম হোসেন অনিক স্যার, আগামী দিনে আজিজুল হাকিম স্যার। যে একটা বিজনেস পার্টনারের মধ্যে থেকে আপনার 1,50,000 3 লক্ষ বিজনেস পার্টনার চলে আসবে। তো এই ধরনের ক্ষেত্র তৈরি করার জন্য আমাদের আরেকটু চেষ্টা করতে হবে। অলমোস্ট 50 60 50 60 এরকম হচ্ছে, আমরা যদি আরেকটু চেষ্টা করি তাহলে কিন্তু এটা নিয়ে আসা সম্ভব। এবং স্যারকে আমরা খুব দ্রুতই দিয়ে দেবো। তো প্রত্যেকটা বিজনেস পার্টনার এখানে যার যার কোন মেম্বারটা এখন আসতে পারেনি পার্সোনালি মেসেজ করেন। স্যার একটা কথা বলে যে পিভি মেনটেনটা হচ্ছে বিজনেসের প্রাণ, আর ইনভাইটটা হচ্ছে মেরুদণ্ড। দেখেন, একটা মানুষ যদি মেরুদণ্ড না থাকে সে মানুষ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। আর এই বিজনেসটা সোজা হয়ে দাঁড় করানোর জন্য ইনভাইটটা হচ্ছে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ।
প্রত্যেকটা মেম্বার, এখানে প্রত্যেকটা মেম্বারের ইনভাইটেশন দরকার। অনেক নতুন ব্যক্তি যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে এইখানে মনে করে যে এটা আপলাইনের বিজনেস, এটা ডাউনলাইনের বিজনেস, বাট নিজের বিজনেস যারা মনে করে তারাই কিন্তু বিজনেসে টিকে যায়, তারাই কিন্তু শেষ পর্যন্ত উইনার হয়। তো আমরা সবাই চেষ্টা করব, আরেকটু চেষ্টা করব। 250-57 হয়েছে। এবং আমাদের আজিজুল হাকিম স্যারের যে আমাদের টপ লিডার মিটিং হয়েছিল কিছুদিন আগে, ওইখানে কিন্তু অনেক বিজনেস পার্টনার ছিল। এবং শুধু টপ লিডারে যদি 2-3 জন করে মেম্বার নিয়ে আসি, তাহলে কিন্তু আপনার জুমে ফিল আপ হয়ে যায়, জুমটা ফিল আপ হয়ে যায়। ইউটিউব লিংক আমাদের শুনতে হয়। তো এখনো কিন্তু সেই এটা হয় নাই। এবং খুব শর্ট টাইমে স্যার অ্যানাউন্সমেন্ট করছে যে আমাদের আজকে ইনভাইট ক্যাম্পেইন হবে। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি আমরা, 260 জন হয়েছে। এবং স্যার কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসবে। তো এটা আমরা আরেকটু চেষ্টা করি, আরেকটু চেষ্টা করলে হয়তো এই 300 পার্টিসিপেটে নিয়ে আসা সম্ভব। তো এখনো যারা যুক্ত হতে পারে নাই, আমরা প্রত্যেকটা সিনিয়র লিডার যারা আছি তারা আরেকটু চেষ্টা করব যে কোন বিজনেস পার্টনারটা এখনো যুক্ত হইতে পারে নাই, কোন বিজনেস পার্টনারটা এখনো বাইরে আছে। তো আমরা সবাই এখানে নিয়ে আসবো। এখানে দেখেন বড় বড় সব সিনিয়র লিডার আছে, হ্যাঁ, বড় বড় সিনিয়র লিডার আছে। তারা কিন্তু এই ইনভাইটের উপর পারদর্শী হয়ে আজকে এইখানে, ইনভাইটের উপর পারদর্শী হয়ে কিন্তু আজকে সিনিয়র লিডার। দেখেন এই যে আমি যদি ইনভাইট না শিখি তাহলে কি হবে, আমি ইনভাইট করতে পারবো না। এখন ব্লেড দিয়ে কিন্তু গাছ কাটা যায় না, গাছ কাটার জন্য কুড়াল দরকার। তাহলে আমি যদি ইনভাইট না শিখি, আমি প্রপারলি ইনভাইটটা করতে পারবো না। আর প্রপারলি ইনভাইটটা যদি না করতে পারি, তাহলে আমাদের মাঝে একটা জেনারেশন গ্যাপ চলে আসবে। আমাদের অনেক লিডাররা বলে, বিশেষ করে আমার টিমের অনেক লিডাররা বলে যে স্যার, বস, লিডার ভাই, আমার তো কথা বলার মতো কেউ নাই। তার মানে আজকে আমি ইনভাইট করতেছি না, আজকে আমার সাথে লোক যুক্ত হইতেছে না। তাহলে আজকে আমার সাথে যদি লোক যুক্ত না হয়, তাহলে আমি কার সাথে কথা বলবো? এর মূল সমস্যাটা তো ব্যক্তিদের না, মূল সমস্যাটা হচ্ছে আমার। বিকজ আমি ইনভাইট শিখি নাই, ইনভাইটের প্রতি আমি পারদর্শী হই নাই। তো আজকে হচ্ছে গ্রেট একটা অপরচুনিটি। এবং আজিজুল হাকিম স্যার কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কথা বলে, একদম মূল যে সমস্যা, গোড়ার সমস্যা নিয়ে কথা বলে। এবং আমাদের জন্য আজকের মিটিংটা অত্যন্ত চমৎকার একটা মিটিং হতে যাচ্ছে। এবং স্যার কিন্তু স্ক্রিন শেয়ার করে, তারপরে হচ্ছে একদম পয়েন্ট টু পয়েন্ট কিভাবে কথা বলতে হবে, একটা নতুন ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো, একজন ব্যবসায়ীর সাথে কিভাবে কথা বলবো, মানে টোটাল যে একটা প্যাকেজ, তার সাথে কিভাবে কথা বলবেন, এই প্যাকেজটা কিন্তু স্যার আমাদেরকে দেয়। তো স্যার আমাদের সাথে আছেন। জি স্যার, আপনাকে ওয়েলকাম জানাই আজকের মিটিং এ। স্যার আপনাকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। সাউন্ড ক্লিয়ার আছে আমার? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ মিস্টার শাহাদাত হোসেন ফ্রম নারায়ণগঞ্জ। অল্প সময়ের মধ্যে খুব ভালো বিজনেস করছে। তো ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং প্রবাস থেকে আজকের এই ইনভাইট ক্যাম্পেইনের তৃতীয় সেশনে যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। যারা অন্যান্য ধর্মের আছেন, অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। তো আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে লাস্ট 4 ইয়ার্স কাজ করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় 64টা কান্ট্রিতে প্রায় 40,000 টিম মেম্বার নিয়ে কাজ করে যাচ্ছি, এবং এর মধ্যে আমাদের স্টার ডায়মন্ড আছে 19 জন। তো যারা নতুন আছেন, স্টার ডায়মন্ডটা কি হয়তো বুঝবেন না। স্টার ডায়মন্ড মানে যারা অন্তত, যাদের এক একজনে 40-50 হাজার টাকা করে মান্থলি ইনকাম করছে, এরকম ডায়মন্ড আছে আমাদের টিমে, স্বপ্নবাস টিমে 19 জন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও এভরি মান্থ ডিএক্সএল এর এই সিস্টেমে সেই 4 বছর আগে ছোট্ট একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে এই কথাটা বলতে পারছি যে ডিএক্সএন সিস্টেমে আমিও এভরি মান্থ 1 লাখ প্লাস মাইনাস ইনকাম করছি এই সিস্টেম থেকে। তো যারা একেবারে নতুন, তাদের কাছে এটা অবিশ্বাস্য মনে হইতে পারে যে অনলাইনেও নাকি মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়। তো যখন আপনি প্র্যাকটিক্যালি সবকিছু অবলোকন করবেন, তখন বুঝতে পারবেন যে না, ইটস পসিবল। ওকে, তো যাই হোক, তো যারা যুক্ত আছেন এখন পর্যন্ত সবাইকে ধন্যবাদ। যারা ইউটিউবে শুনছেন, পরবর্তীতে শুনবেন, সবাইকেই অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি।
তো আসেন, আমরা লং করতে চাচ্ছি না, আমাদের অনেকটা সময় শুরুতে চলে গিয়েছে, আমি একটু ব্যস্ত ছিলাম, স্টার্ট করতে চেয়েছিলাম আরো আগে আমি, এবং বলেছিলাম যে 9:05 শুরু করব, তো প্রস্তুত হয়ে ছাড়তে পারি নাই, এজন্য আজকে সরাসরি আলোচনায় ঢুকতে চাচ্ছি। তবে যেই কথা আমাদের আজকের প্রোগ্রামের উপস্থাপক বলছিল, ইনভাইটের গুরুত্বের কথা, এইটা আমি গত 2টা সেশনে আমি আপনাদেরকে বলেছি। তো ইনভাইট কেন করা প্রয়োজন, ইনভাইট করলে কি লাভ কি হবে, এইটা নিয়ে আমার মনে হয় না যে আর কথা বলার প্রয়োজন আছে। এইটার প্রয়োজনীয়তা, এইটার উপকারিতা আমি লাস্ট 2 ডেজ যে 2টা সেশন আমি করেছি সেখান থেকে আপনাদের বুঝে যাওয়ার কথা। আজকে ডিরেক্ট আলোচনায় যেতে চাই। তবে আমি চেয়েছিলাম যে আজকে এবং আগামীকালকে 2টা ভিন্ন ভিন্ন সেশন করে শেষ করে দিব ইনভাইটের উপরে এই সপ্তাহের জন্য। সেটা ছিল কি, কথা ছিল কি, আমাদের কথা ছিল যে আমরা পরিচিতদেরকে কিভাবে ইনভাইট করব, এন্ড আমরা অপরিচিতদেরকে, যাদেরকে আমরা চিনি না জানি না, ফেসবুক থেকে পরিচয় বা সোশ্যাল মিডিয়ায় আমরা কানেক্টেড, এমন ব্যক্তিগুলাকে আমরা কিভাবে ইনভাইট করব বা প্রেজেন্টেশন দিব, এই টোটাল বিষয় নিয়ে আমাদের বেসিক্যালি আলোচনা করার কথা ছিল 2টা সেশনে, যে একটা সেশনে পরিচিতদেরকে আর একটা সেশনে অপরিচিতদেরকে। তবে দুঃখজনক ভাবে আমি বলতে হচ্ছে যে আগামীকালকে শুক্রবার, কালকে আমাদের সিনিয়রদের মিটিং আছে, ডায়মন্ড মিটিং হবে, স্টার মিটিং হবে, টপ লিডার মিটিং হবে, যার কারণে কালকে সেশনটা করতে পারবো না। এজন্য আজকে লং টাইম নিয়ে চাচ্ছি যে 1 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা 20 মিনিট লাগে, মানে 2টা বিষয়ে আজকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব আমি, এবং এটাই চিন্তা করেছি যে পরিচিতদেরকে কিভাবে ইনভাইট করব, আর অনলাইন থেকে ফেসবুক থেকে অপরিচিতদেরকে ইনভাইট করব কিভাবে, এবং ইনভাইট করার পরে প্রেজেন্টেশনটা করব কিভাবে, টোটাল যতগুলি বিষয়বস্তু আছে। 9:20 বাজে, যদি আমরা 10:20 পর্যন্ত সময় নেই এখন থেকে স্টিল, তাহলে আশা করি আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তবে আপনাদের মতামতটা আমার কাছে গুরুত্বপূর্ণ, যে আমি টিচারের মতো করে, লেকচারারের মতো করে আসলাম আর কথা বলে চলে গেলাম, আপনারা মতামতটা দিলেন কিনা যে না ওকে ফাইন স্যার, আপনি 2 দিন সেশন করতে যেহেতু প্রবলেম হচ্ছে, তাহলে একদিনেই যেহেতু সব মানে 2টা বিষয় ক্লোজ করতে চাচ্ছেন, ওকে আমরা আছি, আমরা শুনতে চাই। তো এরকম যারা যারা আছেন আমাকে একটু মানে মতামত দেন, যদি আমি 100 জনকেও পাই তাহলে আমি কন্টিনিউ করব। কারণ কথায় আছে যে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। তো আমি জানি সবাই শেষ পর্যন্ত থাকবে না, সেই 10:20 পর্যন্ত, দ্যাটস মিন এখন থেকে 1 ঘন্টা পর্যন্ত মনোযোগ সহকারে সবাই থাকবে না। কারণ আকাঙ্ক্ষা সবার থাকলেও ওই ওই ধরনের ক্ষুধা, ইচ্ছা, ইচ্ছা শক্তি, সেটা বার্নিং ডিজায়ারের মতো এইটা সবার মধ্যে নাই। তো আমি 100 জনকেও যদি পাই তাহলে আমি কন্টিনিউ করবো। আমি একটু কমেন্ট বক্সটা ওপেন করে দিচ্ছি, একটু কমেন্ট করেন তো যে আমি 10:20 পর্যন্ত যদি আজকে কন্টিনিউ করি, অত সময় নিব না, তারপরেও আমি আপনাদের থেকে সময় নিয়ে নিলাম। তাহলে কে কে থাকবেন একটু কমেন্টসে দেখতে চাই। সবাই লেখেন। চুরাশি, 85টা হয়েছে, 89, 89টা কমেন্ট আসছে, 92, 93, 94, 100 পার করতে হবে। হ্যাঁ, 100 পার হয়ে গেছে, মাশাল্লাহ। জি। দেখি আর কে কে আছে, দেখি তো।
থ্যাংক ইউ সো মাচ। আমি পেয়ে গিয়েছি যারা আসলেই শেষ পর্যন্ত থাকবে, তাহলে আমরা আলোচনায় প্রবেশ করব। তবে কন্ডিশন হইলো ভাই প্রতিদিনের মতোই সেম কন্ডিশন। আজকের আলোচনা যদি একটা মুহূর্তের জন্যেও আপনি আপনার মনোযোগ এদিক সেদিক করেন, তাহলে অনেক কিছু মিস করবেন। কয়েকটা পয়েন্টে আজকে আমাদেরকে কথা বলতে হবে। নাম্বার ওয়ান হইলো যে ইনভাইট আর প্রেজেন্টেশনের পার্থক্যটা আগে আমাদেরকে বুঝতে হবে, ইনভাইট এবং প্রেজেন্টেশনের। এন্ড সেকেন্ড হইলো যে ওই ইনভাইটটা পরিচিতদেরকে কিভাবে করব, অপরিচিতদেরকে কিভাবে করব। এরপরে আবার আমাদেরকে বুঝতে হবে যে প্রেজেন্টেশনটা আমরা পরিচিতদেরকে কিভাবে করব এবং অপরিচিতদেরকে কিভাবে করব, তাহলে আলোচনাটা শেষ হবে। আবার বলছি, দেখেন, ইনভাইট আর প্রেজেন্টেশন এই দুইটাকে আমরা অনেক সময় একই জিনিস মনে করি। আমি অনেক ব্যক্তির সাথে কথা বলেছি যে ভাই কি করেন, আমার ধরেন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ যে আমার বিজনেস পার্টনার, আমি রিয়াজুলকে জিজ্ঞেস করলাম যে রিয়াজুল কি করেন। তো রিয়াজুল আমাকে একটা স্ক্রিনশট পাঠাইলো যে কারোর সাথে কথা বলতেছে 10 মিনিট বা 15 মিনিটের এরকম একটা স্ক্রিনশট। তো পাঠিয়ে বলতেছে যে স্যার আমি ইনভাইট করতেছি। তো আমি দেখতেছি 10 মিনিট যাবত কথা বলতেছে, এরকম একটা স্ক্রিনশট আমাকে পাঠাইছে। তো 10 মিনিট আবার কি করে, 10 মিনিট কি ইনভাইট করে কেউ? তার ওর বোঝার ভুল আছে। মানে এটা যে রিয়াজুল করছে তা বলতেছে না, মানে উদাহরণস্বরূপ। বা আমি হালিমা আপুকে মেসেজ করছি যে হালিমা আপু কি করেন। তো উনি আমাকে একটা স্ক্রিনশট পাঠাইলো, যে স্ক্রিনশটে দেখা যায় 15 মিনিট কথা রানিং চলতেছে, দিয়ে বলতেছে যে স্যার ইনভাইট করতেছি। তা আমি মনে মনে ভাবি যে কি ব্যাপার, 15 মিনিটের স্ক্রিনশট দিয়ে বলতেছি ইনভাইট করতেছি, তো ইনভাইট করতে কি 15 মিনিট লাগে? দ্যাটস মিন ইনভাইট অ্যান্ড প্রেজেন্টেশন এই থিওরিটাই ক্লিয়ার না, যে ইনভাইট কাকে বলে প্রেজেন্টেশন কাকে বলে, এটা তারা ক্লিয়ার না। তো আমি একটু দেখতে চাই যে ইনভাইট আর প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য বুঝেন না কারা কারা। যারা বুঝেন তারা কমেন্ট করেন না, মানে যারা বুঝেন তারা তো বুঝেনি, নো নিড টু কমেন্টস। বাট যারা বুঝেন না তারা লেখেন যে স্যার আমি ইনভাইট এবং প্রেজেন্টেশনের পার্থক্য বুঝি না। ভাই এটা বলা মানে লজ্জার বিষয় না, শেখার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। না বুঝলে আপনি বলেন, ওই সংখ্যাটা আমি একটু দেখতে চাই, যে তাহলে আমাকে আমার আলোচনা করতে সুবিধা হবে। নয় জন। ওকে, অলরেডি 25 জনে কমেন্ট করেছে। জি, 40 জন। ওকে ফাইন। আসেন আমরা, তাহলে আমরা আগে তাহলে আমরা আগে ইনভাইট আর প্রেজেন্টেশনের পার্থক্যটা বুঝে নেই, তারপর আমরা পরবর্তী স্টেজে যাব। আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভাইট বলতে যেটা বোঝায় সেটা হলো আমন্ত্রণ করা। এবং এই আমন্ত্রণ, এই ইনভাইট সকল ব্যবসায়ীরাই করে, পৃথিবীর সকল ব্যবসায়ীরা কি করে, ইনভাইট করে। ইনভাইটটা কি, যে আপনার সার্ভিসের প্রতি, আপনার যেই প্রোডাক্ট আছে এটার প্রতি মানুষকে ডাকা, আহ্বান করা, এটা হলো ইনভাইট। এই ইনভাইট প্রত্যেক ব্যবসায়ী করে। যেমন আপনি বাজারে যাবেন, বাজারে বা কোন একটা কাপড় বাজার দিয়ে যাচ্ছেন, একটা শপিং মলে যাচ্ছেন, পাশের দোকানদার আপনাকে বলবে ভাইয়া কি লাগবে আসেন, আপু কি লাগবে আসেন। এই যে আসেন, এইটাই ইনভাইট। এই ডাকাটাই আসলে ইনভাইট করা। এরপরে এই যে টিভিতে যে অ্যাডভার্টাইজ গুলো আসে, যেমন আমাদের মাহবুব ভালো জানে, রাজবাড়িতে একটা জুয়েলার্স আছে খুব ভালো নাম করা। তা আমরা লোকাল টিভি চ্যানেল গুলাতে এটা আসে যে রাজবাড়ি কি কি রাজলক্ষ্মী জুয়েলার্সে, রাজবাড়ি রাজলক্ষ্মী জুয়েলার্সে চলছে স্পেশাল ডিসকাউন্ট। তো এই যে এগুলা কি, ইনভাইটেশন, আমন্ত্রণ জানানো। তারপরে দেখবেন ঈদের সময় সিনেমার সিনেমা দেখানোর জন্য মানুষকে আহ্বান জানানো হয়, মানুষকে ইনভাইট করা হয়। যে কি আমাদের রাজবাড়িতে আছে সাধনা সিনেমা হল, যে রাজবাড়ি সাধনায় চলিতেছে শাকিব খানের মনের জ্বালা। হ্যাঁ, শাকিব খানের মনের জ্বালা, এইটা বলে মাইকিং করতেছে, বিভিন্ন এলাকায় অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। দিস ইজ কল্ড ইনভাইটেশন।
আমন্ত্রণ জানানো, আপনার সার্ভিসের প্রতি, আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্টের প্রতি, সার্ভিসের প্রতি, আপনার অপরচুনিটির প্রতি আমন্ত্রণ জানানো, এটার নাম হচ্ছে ইনভাইটেশন। তো ইনভাইট সবাই করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ করে। আর আরেকটা হলো প্রেজেন্টেশন। তো ইনভাইট আর প্রেজেন্টেশনের মধ্যে যে একটা মৌলিক পার্থক্য আছে এইটা আমরা বুঝি না। প্রেজেন্টেশন হইল, আমি উদাহরণস্বরূপ দেই আপনাকে, যে এই যে গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে অ্যানাউন্সমেন্ট করে আসলো যে রাজবাড়ী সাধনায় চলিতেছে শাকিব খানের মনের জ্বালা। তো এই ইনভাইট তো সবাইকে করলো, এটা তো গ্রামে গ্রামে করে আসলো, হাজার হাজার মানুষকে করে আসলো। কিন্তু সিনেমা হলে সিনেমা দেখানো যেটা যেটা প্রেজেন্টেশন, মানে সিনেমা দেখানোটাই কি প্রেজেন্টেশন। যখন আপনার সামনে কোনো কিছু প্রেজেন্ট করবে, দিস ইজ কল্ড প্রেজেন্টেশন। তো এই প্রেজেন্টেশন কি হাজার হাজার মানুষকে করতে পারে? প্রেজেন্টেশনটা কাকে করে? যারা যারা সারা দিয়ে ওই সিনেমা হলে আসে, এইবার নির্দিষ্ট একটা সময় যে দুপুর ৩টায় বা সন্ধ্যা ৬টায়, এরপরে সিনেমাটা ওপেন করে দেয় স্ক্রিনে, তাদের বড় পর্দায় সিনেমাটা ওপেন করে দেয়। তো যখন ওপেন করে, এই যে শুরু হলো প্রেজেন্টেশন। তাহলে যদি একটা জেলার বা একটা থানা পর্যায়ে আমি যদি ধরে নেই যে ৫ লাখ মানুষকে ইনভাইট করে, কারণ সব জায়গায় কি করছে, অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, তাহলে এই ৫ লাখ মানুষকে বলেছে, আমন্ত্রণ জানিয়েছে, ইনভাইট করেছে, কিন্তু সবাইকে প্রেজেন্টেশন দিতে পারে নাই। প্রেজেন্টেশন দিতে পেরেছে হতে পারে ৫০০ জনকে, যারা কি করেছে, বসে সিনেমাটা দেখেছে। দিস ইজ কল্ড প্রেজেন্টেশন। আমরা যখন আমাদের কি করি, কাউকে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে, কোনো ফাংশন, কোনো প্রোগ্রামে যখন আমরা কাউকে ইনভাইট করি, তো ইনভাইটের সময় কি আমরা প্রেজেন্টেশন করে দিই? মানে ধরেন যে আপনার বিয়ের অনুষ্ঠান, তো আপনার বিয়েতে আপনি কাউকে দাওয়াত করতে চাচ্ছেন, তো আপনি ইনভাইটেশন লেটার পাঠাইছেন। তো ওই লেটারের মধ্যে কি লিখে দিবেন যে আপনি আসেন, আমরা আপনাকে গরুর মাংস খাওয়াবো, আপনাকে খাসির মাংস খাওয়াবো, রোস্ট খাওয়াবো, দই খাওয়াবো, পোলাও খাওয়াবো? ভাই এভাবে কি লিখে দেন? কি খাওয়াবেন, কি অ্যারেঞ্জমেন্ট আছে, কি প্রোগ্রাম আছে আপনার, এটা তারা আসার পরে স্বচক্ষে ওইটাকে তারা উপভোগ করবে, ওইটাকে তারা এনজয় করবে। তা আপনি তো আগেই প্রেজেন্টেশন করে দেন। আপনি কি বলেন, অমুক দিন আমার বাসায় অনুষ্ঠান আছে, আপনাকে আমন্ত্রণ রইল, এই দাওয়াতটুকু জানান। এইটা হলো ইনভাইট। আবার যাদেরকে ইনভাইট করেন সবাই কিন্তু দাওয়াত খাইতে আসে না। সবাই কি আসে আপনার বাসায়? আসে না। তার মানে ইনভাইট হইলো শুধু আমন্ত্রণটুকু জানানো, কোন একটা নির্দিষ্ট বিষয়বস্তুর প্রতি মানুষকে আহ্বান করা, ডাকা। আর প্রেজেন্টেশন হইলো ডাকে সাড়া দেওয়ার পরে বিস্তারিত বর্ণনা করা, এটার নাম হইলো প্রেজেন্টেশন। তাহলে ইনভাইট করতে লাগে ১ মিনিট, কি সেটা, যে ভাই আমার একটা বিজনেস আছে বা আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আপনি নিতে পারেন। এইবার সে যদি ইন্টারেস্টেড হয়, তো ইন্টারেস্টেড হয়ে বলবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বিজনেস সম্পর্কে আমাকে ডিটেইলসে বলো, বিস্তারিত বলো তো কি। যখন আপনি বিস্তারিত বলবেন, ভাই নোট করেন, এগুলি নোট করেন সবাই। যখন এই যে বিস্তারিত আপনি বলার জন্য ইনফরমেশন দেওয়া শুরু করবেন, যে ডিএক্সএন কোম্পানির প্রোফাইলটা আগে বলবেন, যে ডিএক্সএন কেমন কোম্পানি, কত বছরের কোম্পানি, কতগুলো দেশে বিজনেস করতেছে, কতগুলো দেশে ফ্যাক্টরি আছে, কতগুলো দেশে অফিস আছে, কতগুলি প্রোডাক্ট আছে। যখন আপনি কোম্পানি সম্পর্কে বলবেন, ২ নম্বরে আপনি যখন প্রোডাক্ট নিয়ে বলবেন যে আমাদের কি কি প্রোডাক্ট আছে এবং এর গুণাগুণ কি, এগুলা মেইনলি আসলে কি নিয়ে কাজ করে। ৩ নম্বরে যখন আপনি সিস্টেম নিয়ে বলবেন যে ডিএক্সএন আসলে কোন সিস্টেমে বিজনেস করে, এই যে কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম, এগুলি যখন ডিটেইলসে কথা বলবেন, তখন কিন্তু ২০টা মিনিট সময় লাগবে এই আলোচনাটা করতে। ওই ওই ২০ মিনিট কথা বলার নাম হচ্ছে প্রেজেন্টেশন। কিন্তু শুরুতে যখন বলেছেন যে ভাই আমার কাছে একটা ব্যবসায়িক অপরচুনিটি আছে, বা বন্ধু আমার কাছে একটা বিজনেস অপরচুনিটি আছে, তুমি চাইলে তোমার পড়ালেখার পাশাপাশি, তুমি চাইলে তোমার পড়ালেখার পাশাপাশি এই বিজনেসটা করতে পারবা। এইটুকু ছিল জাস্ট ইনভাইটেশন। এবার সে আপনাকে সময় দিল বা আপনি সময় নিলেন, যে ঠিক আছে, তাহলে ফ্রি এক সময় বা রাত্রে বা আগামীকালকে আমি একটু বিস্তারিত জানতে চাই, আমাকে একটু বিস্তারিত বইলো বন্ধু। এই যে বিস্তারিত জানার জন্য সময় নিলেন, ওই সময় এবার কল দিল বা আপনি কল দিলেন, তার সাথে ২০ মিনিট প্রেজেন্টেশন দিলেন, ২০ মিনিট কথা বললেন, এইটার নাম হচ্ছে প্রেজেন্টেশন। তাহলে এই ইনভাইটটা আমরা শিখবো কিভাবে, কোন কায়দায় করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রেজেন্টেশনটা শিখবো। ২টা জিনিস আজকে শিখবো, টাইম দিতে হবে আমাকে, তাহলে আমি ব্যাখ্যা করতে পারবো।
এরপরে ইনভাইট আবার পরিচিতদের ক্ষেত্রে কিভাবে, যাদেরকে আপনি চিনেন তাদেরকে কিভাবে করবেন, আপনি অপরিচিতদেরকে কিভাবে করবেন ইনভাইট, এটা জানতে হবে। আবার একইভাবে প্রেজেন্টেশনটা পরিচিতদেরকে কিভাবে করবেন, আবার প্রেজেন্টেশনটা অপরিচিতদেরকে কিভাবে করবেন। এই উভয় জিনিস আজকে আমাদের শেখার বিষয়। ইনশাআল্লাহ আমরা এটা শিখে তারপরে মিটিং শেষ করব। আচ্ছা আসেন, প্রথমত আমরা একটু চলে যাই যে ইনভাইট নিয়ে কথা বলি। ইনভাইটটা পরিচিত এবং অপরিচিতদেরকে আমরা কিভাবে করতে পারি, বা পরিচিতদেরকে ইনভাইট করার পরে প্রেজেন্টেশনটা কি হইতে পারে। দেখেন, প্রথমত যেটা করতে হবে, ইনভাইট করার একটা পূর্ব প্রস্তুতি আছে, সেটা পার্সোনাল ব্র্যান্ডিং না নিশ্চয়ই, কারণ ওইটা নিয়ে আমরা লাস্ট সেশনে কথা বলেছি। ইনভাইটের পূর্বে যেই কাজটা করতে হবে সেটা হলো একটা লিস্ট তৈরি করা লাগবে, কনজিউমার লিস্ট। এবং এই কনজিউমার লিস্টটা আমি কোথায় পাবো, কোত্থেকে বের করব, এবং খাতায় লিখতে হবে, ১-২ করে খাতায় নাম লিখতে হবে। আপনার ইনভাইট করতে হলে ১-২ করে কি করতে হবে, নাম লিখতে হবে, লিস্ট তৈরি করতে হবে। যেমন ব্যবসায়ীদের কি থাকে, লিস্ট থাকে। ব্যবসায়ীদের দেখবেন যারা ব্যবসা করে, দোকান দিয়ে হোক, তাদের যে হালখাতা করে বাৎসরিক, তাই না? তো বাৎসরিক কি করে, হালখাতা করে। তো ওই হালখাতায় তাদের একটা লিস্ট থাকে যে কার কাছে কত টাকা পাবে। তো এরকম একটা লিস্ট আপনাকে তৈরি করতে হবে যে আপনি কাকে কাকে ইনভাইট করবেন। ওকে, আচ্ছা ১ মিনিট, আমি একটু স্ক্রিন শেয়ারে যাব। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু স্ক্রিনে খেয়াল করেন, আমি স্ক্রিন শেয়ার করেছি। দেখেন, তাহলে আমাকে একটা কনজিউমারের লিস্ট করতে হবে। এবং অনেকেই বলে যে স্যার আমার লিস্ট করতে হবে না, আমার সবকিছু মাথায় থাকে। আমার সবকিছু মাথায় থাকে ভাই, সবকিছু মাথায় থাকে না। আমি যদি আপনাকে বলি যে আপনার ১ মিনিট সময় দিলাম, আপনি ১০০ জন পরিচিত ব্যক্তির নাম বলেন যাদেরকে ডিএক্সএন এ বিজনেসে ইনভাইট করা যায়। তো আপনি দেখবেন ১০-১৫ জন ২০ জনকে বলার পর আর লোক খুঁজে পাচ্ছেন না। এমনি আপনি বলতেছেন আমার অনেক ভাই ব্রাদার আছে, অনেক লোক আছে, অনেককে বলতে পারবো। কিন্তু আপনি ৪-৫ জনকে বলার পরে আর আপনি নাম খুঁজে পাবেন না। ১০-১২ জনকে বলার পরে আপনি আর নাম খুঁজে পাবেন না। এজন্য আপনাকে খাতা কলমে বসতে হবে, খাতা কলমে আসতে হবে। তো দেখেন, একটা লিস্ট করবেন এবং এই লিস্টটা কোথা থেকে করবেন? পরিচিতদের লিস্টটা হবে পরিচিতদেরকে নিয়ে। সর্বপ্রথম চলে যাবেন ফেসবুকের ফ্রেন্ড লিস্টে। ফেসবুকের ফ্রেন্ড লিস্টে, ফলোয়ার লিস্ট না, ফ্রেন্ড লিস্ট, যারা আপনার পরিচিত। যেমন এই যে এখানে আমার ধরেন আমার ফলোয়ার্স লিস্টে যদি দেখি প্রায়, হ্যাঁ, প্রায় ২৫,০০০ এর কাছাকাছি ফলোয়ার্স। বাট এর সবাইকে আমি চিনি না। মানে এরা আমার পরিচিত না সবাই। কিন্তু আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে, আমি ফ্রেন্ড লিস্টে এই যে প্রায়, হ্যাঁ, ৪,০০০। এই ৪,০০০ ব্যক্তি কিন্তু আমার পরিচিত। এদেরকে আমি চিনি। কার বাসা কোথায়, বা কে আমার কোন বিজনেস পার্টনার। এখানে অনেক টিম মেম্বার আছে। হ্যাঁ, এরা আমার পরিচিত, যাদেরকে আমি চিনি। শুধু ওরাই চেনে না, আমিও চিনি। এদেরকে আমি কোথায় রেখেছি? ফ্রেন্ড লিস্টে রেখেছি। তো এই ফ্রেন্ড লিস্টে এরকম কারো ৪,০০০ আছে, এরকম কারো ২,০০০ আছে, কারো ৫০০ আছে, কারো ১,০০০ আছে, কারো ১,৫০০ আছে। চেক করেন। তো এই লিস্টে যাবেন। লিস্টে গিয়ে দেখবেন, দেখে বেছে বেছে এখান থেকে বের করবেন যে কাকে ইনভাইট করা যায়, কাকে ডিএক্সএন নিয়ে বলা যায়। এরকম এখান থেকে বাছাই করে বের করবেন। করে আপনি ফেসবুক থেকে ৫০ জনের একটা তালিকা নিবেন। সেটা দেশে হতে পারে, প্রবাসে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, নিবেন। এরপরে চলে যাবেন ফোনের কনট্যাক্ট নাম্বারের লিস্টে। মোবাইলের আপনি কনট্যাক্টের লিস্টে চলে যাবেন। এই যে কনট্যাক্ট লিস্ট। হুম, দেখেন এই কনট্যাক্ট লিস্টে যদি আসি আমরা, আচ্ছা, এই যে এটা হলো সেভ নাম্বার। দেখেন এই যে প্রথমে যত নাম্বার আছে এ দিয়ে শুরু, এ দিয়ে কাদের নাম্বার সেভ করা, সকলের নাম্বার এখানে আছে। এর সিরিয়াল, এর সিরিয়াল, দেখেন এর সিরিয়াল এখনো শেষ হচ্ছে না। এরপরে যাদের নাম্বার এই যে বি দিয়ে সেভ করা, দেখেন বি। যাদের নাম্বার সি দিয়ে সেভ করা, ডি দিয়ে সেভ করা, এরকম আপনি একদম জেড পর্যন্ত পাবেন। আপনি বাংলায় কার নাম লিখে সেভ করছেন সেটা লেখা থাকবে। এই যে কন্ট্যাক্ট নাম্বারের লিস্ট, এখানে আপনার পরিচিত ব্যক্তিদেরই, তো মোবাইলে তো মানুষ অপরিচিত ব্যক্তির নাম্বার সেভ করে না। এখান থেকে একটা তালিকা বের করবেন।
এরপরে ইমো থেকে একটা তালিকা বের করবেন। যারা টিকটক ইউজ করেন এখান থেকে আপনি একটা তালিকা নিতে পারেন, নিয়ে সেটা আপনার খাতায় লিপিবদ্ধ করতে হবে, নোট করতে হবে। ভাই বিজনেস করতে হলে প্রফেশনাল ওয়েতে করতে হবে। এই যে আমি আপনাদেরকে দেখাই যে এরকম একটা লিস্ট আপনি করবেন, আপনার একটা ডায়েরি থাকতে হবে বিজনেসের জন্য। ধরেন এই যে আমি লিখছি, ধরেন আমার আমার যারা শুরুর দিকে আমি যাদেরকে ইনভাইট করছি, ধরেন এই যে শাহাবুদ্দিন, নাজমুল কবির, আব্দুল্লাহ, মাহবুব খান, আলী হোসেন, শাহাদুত হোসেন, ধরেন এরকম আপনি সিরিয়াল করে কি করবেন, 100 জনের একটা তালিকা তৈরি করবেন, আপনার খাতায় লেখা থাকবে 100 জন, 100। এবং ফেসবুক থেকে কতজনকে নিবেন আপনার পরিচিতদের ভেতর, এবং একটু ক্যাটাগরি বাছাই করবেন, চেষ্টা করবেন প্রবাসীদেরকে নেওয়ার জন্য, কারণ ইন্টারন্যাশনালি এই বিজনেসটা আরো বেশি সুন্দর। যারা প্রবাসে থাকে, বাংলাদেশে আপনি ডিএক্সএন এর একটা অফিস ভিজিট করার পর আপনার কাছে যতটুকু ভালো লাগা তৈরি হবে, দুবাই থেকে একজন অফিস ভিজিট করলে আরো ভালো লাগা তৈরি হবে, কারণ ওই সমস্ত অফিস ব্রাঞ্চ আমাদের বাংলাদেশের থেকে অনেক উন্নত এবং ওরা আরো বেশি সিরিয়াস। তো প্রবাসীদের 50 জনের তালিকা নেন, আপনি 10 জন নারীদের তালিকা নেন, 10 জন স্টুডেন্টের তালিকা নেন, আপনি আদার্স কর্মজীবী যারা আছে তাদের একটা তালিকা করেন। এইভাবে টোটালি 100 জনের একটা তালিকা আপনি খাতায় লিপিবদ্ধ করবেন, যাদের প্রত্যেকেই হবে আপনার পরিচিত। এইবার আসেন ইনভাইট। আমি খুব দ্রুত আলোচনা টেনে যাবো, ওকে, বুঝতে হবে। তাহলে এই যে নাম লিখছি, এবার এদেরকে কিভাবে ইনভাইট করব, এবং এই নাম লেখা যে 100 জন ব্যক্তি, এদেরকে কতদিন পরে ইনভাইট করব। অনেকেই বলে যে স্যার আমি তো 1 মাস ধরে যুক্ত হয়েছি, ভালোই কাজ করতেছি, 1 মাসের ভিতর 2 জনকে জয়েন করাই ফেলছি। অথচ আমি দিনে জয়েন করাইছি, এমনও দিন গেছে যে দিনে 10-12 জনের আইডি বানাইছি। তো মানে 1 মাসে 2 জনকে জয়েন করাই সে মনে করতেছে যে আমি অনেক কিছু করে ফেলছি, আমি তো অনেক কাজ করছি। ভাই এটা কিছুই না, এটা কোনো কাজই না। 1 মাসে 2 জনকে জয়েন করানো মানে কোনো কাজ না, এটা কোনো কাজের ভিতরে পড়ে না। এই যে পরিচিত 100 জনের যে তালিকাটা, যারা এই ওয়েতে কাজ করেন নাই, তারা নতুন করে করবেন এইভাবে করে, তাদেরকে আপনি 1 মাসের মধ্যে ইনভাইট করে ক্লিয়ার করে ফেলতে হবে। কারণ ইনভাইটের আরো অনেক ক্ষেত্র আছে, এদেরকে নিয়ে পড়ে থাকা যাবে না। 1 মাসের মধ্যে এই 100 জনকে বলে ফেলতে হবে। এবং আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্য যে এই 100 জন থেকে যদি সর্বোচ্চ লোকও আসে, সর্বোচ্চ 20টা লোককে আপনি পাবেন, এর বেশি পাবেন না। টেনে টুনে 20 জনও টাফ, 10-15 জনই হলো স্বাভাবিক। কিন্তু যদি আপনি সর্বোচ্চ সুন্দর ভাবেও তাদেরকে বোঝান, তাহলে 20টা লোক আপনার সাথে আসবে, বাকি 80 জনই আসবেন। এখন বলবেন স্যার এটা কেন, কেন আপনি নেগেটিভ কথা বললেন, নেতিবাচক কথা কেন বললেন? বিকজ অফ রিয়েলিটি। পৃথিবীর সকল মানুষ ডিএক্সএন পেশায় আসলে অন্যান্য পেশার কি হবে? আচ্ছা ধরেন আজকে আপনি লিস্ট করলেন বাংলাদেশে যত ডাক্তার আছে সব ডাক্তারকে আমি ডিএক্সএন বিজনেস করার অফার করব। তাহলে সব ডাক্তার যদি ডাক্তারি বাদ দিয়ে এসে ডিএক্সএন করে, তো চিকিৎসা দেবে কে? এই বাস্তবতার কারণে সকল মানুষ ডিএক্সএন আসবে না। কিন্তু কে কে আসবে এটাও তো আপনি জানেন না নির্দিষ্ট করে, তাহলে তো বেছে বেছে তারাই বলতেন। তাহলে আমরা যেহেতু জানি না, তাহলে আমাদের সবাইকে বলতে হবে, কিন্তু অন্তত 20% লোক আমাদের সাথে আসবে। 100 জন হলে 20 জন আমাদের সাথে আসবে। আর এই যে বাকি 80 জন যে আপনাকে না করে দিবে, বাকি 80 জন যে আসবে না, এই না আসাটাও আপনাকে গ্রহণ করে নেওয়া লাগবে। মন খারাপ করা যাবে না, হতাশ হয়ে ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে না। আপনাকে বুঝে নিতে হবে যে না, আমার যেমন তাকে ইনভাইট করার, আমন্ত্রণ জানানোর অধিকার আছে, তারও না করার অধিকার আছে। কোনো সমস্যা নাই, সে আসবে না আরেকজন আসবে, এই মেন্টালিটি আপনার থাকতে হবে। যারে বলবেন সে আসবে, যারে বলবেন সে আসবে, এই চিন্তাই করে তাদেরকে ইনভাইট করা যাবে না। আগে ওই 20 মানে ওই 80 জনকে মাথা থেকে ফেলে দিতে হবে। বিকজ আপনি বড় বড় কোম্পানিগুলি যারা আছে, ধরেন যারা মোবাইলের কোম্পানি, মোবাইলে যারা বিজনেস করে, বাংলাদেশে কত কোম্পানি আছে, অ্যাপেল, স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, তারপরে আপনার কি টেকনো, ইনফিনিক্স, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক কোম্পানি আছে, শাওমি। তো এরা কোন কোম্পানি কি ভাই তাদের মিটিং এ বসে কি তারা সিদ্ধান্ত নেয় বা এভাবে চিন্তা করে যে বাংলাদেশের সব কাস্টমার আমার? তারা ওই যে 10% বা 15% আর 20% এইভাবে চিন্তা করে, কারণ তারা জানে যে মার্কেটে আরো কোম্পানি আছে, তাদের দখলেও একটা নির্দিষ্ট শ্রেণীর কাস্টমার যাবে। তাহলে আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে সাবান শুধু ডিএক্সএন এরই না, টুথপেস্ট ডিএক্সএন এরই না। আপনি যতই বলেন যে মাইক্রোপ্লাস্টিক আছে অন্যান্য কোম্পানির টুথপেস্ট, আমাদেরটাতে নাই, অর্গানিক, তারপরও ভাই সব কোম্পানির একটা করে মার্কেট থাকবে। সো আপনাকে ওই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। সবাইকে পাওয়ার এই প্রত্যাশা যখনই আপনি করতে যাবেন, তখন আপনি ধাক্কা খাবেন মেন্টালি। মেন্টালি আপনি একটা ধাক্কা খাবেন যে কিরে, ও আসলো না আমার সাথে, ও আমার এত ভালো বন্ধু। এবং দেখবেন কাছের মানুষই বেশি ধাক্কা দেয়, কাছের মানুষই বেশি না করে ফেলে। ইভেন আপনাকে উল্টা কথাও শোনায় দেবে, উল্টা আপনাকে কথাও শোনায় দেবে।
এরকম হবে। এনিওয়ে, তাহলে ওই 20টা লোককে আমরা পাবো, কিন্তু 100 জনকে আমাদেরকে ইনভাইটটা করতে হবে, বলতে হবে। তাহলে বলবো কিভাবে? আসেন। এখন এটা ডিপেন্ড করে হলো কার সাথে আপনার কেমন সম্পর্ক। আসলে সত্য কথা বলতে ইনভাইটের কোনো নির্দিষ্ট রূপরেখা থাকে না। এটা সময় পরিস্থিতি বলে দেয় যে আপনার কার সাথে কিভাবে কথা বলা উচিত। তো আমি যেই কাজটা করেছি, আমি ব্যক্তিভেদে একটু আলাদা ভাবে কথা বলার চেষ্টা করেছি। ধরেন যে আমি একজন স্টুডেন্টকে নক করেছি, যে ধরেন যে আমার চেয়ে ২ বছরের জুনিয়র হতে পারে। বা আমি একজন প্রবাসী ভাইকে নক করেছি যিনি আমার এলাকার পরিচিত। যেহেতু পরিচিতদেরকে নিয়ে কথা বলতেছি তো এলাকারই হবে। বা আত্মীয়র মধ্য থেকে। ধরেন তিনি সৌদি আরবে থাকে, ২, ৪, ৫ বছর থাকে, প্রবাসে আছে। তো আমি তাকে, যে অনেকদিন যেহেতু কথা হয় না, আগে ২ ১ বার হাই হ্যালো করতে হবে, কথা বলতে হবে, কেমন আছেন ভাই, কি করছেন? এভাবে কথা বলতে হবে, কাজকর্ম কেমন চলতেছে? ওকে, ফাইন। তো কথা বলার পরে পরিচিতদেরকে আমি ইনভাইটে কিছু বলি না। মানে ইনভাইটে আমি কিচ্ছু বলি না। আমি যেটা করি, মানে ডিএক্সএন এর নাম উচ্চারণ করি না। যে ভাই, আপনার সাথে আমার একটা বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। তো আপনি আমাকে ২০ মিনিট সময় দিবেন কবে বা কখন? ঠিক আছে ভাই, রাত্রে কথা বলি। ওকে, ফাইন। দেখেন, আমি কিন্তু কিচ্ছু বলি নাই। ডিএক্সএন নিয়ে, কোম্পানি নিয়ে, বিজনেস নিয়ে আমি কিছু বলি না। আমি জাস্ট বলেছি যে ভাই, আপনার সাথে কথা বলা প্রয়োজন। তো কখন সময় আছে, কখন ফ্রি আছেন? তো রাত্রে সে সময় দিল। অ্যান্ড দেন আমি কথা বললাম, শুরু করলাম। এবং কলে কথা বলবেন। মেসেজে, ভয়েসে ভাই সবকিছু, সকল মনের ভাব আপনি মেসেজ লিখে প্রকাশ করতে পারবেন না। মনের ভাব প্রকাশ করতে হলে কথা বলতে হবে। কল দিয়ে কথা বলতে হবে। তো কল দেওয়ার পরে যখন কথা শুরু হইছে, ১ম এই তো আর আমি বিজনেস নিয়ে কথায় চলে যাব না। ১ম এ হাই হ্যালো হবে। কেমন আছেন? কি অবস্থা? কি হাল হাকিকতে আছেন? প্রবাসে তো আছেন অনেকদিন। লাইফ কেমন যাচ্ছে? ফ্যামিলির কি অবস্থা? আনুষঙ্গিক অনেক কথাই তো হয়। এরপরে কথা বলতে আপনি চলে যান যে, "যাই হোক ভাই, আসলে আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই।" তার আগে একটু জানতে চাই যে মানুষ হিসাবে, মানে আপনার কাছে আমি কেমন? দেখেন, আমি মানে প্রত্যেকটা ধাক্কায় কথা আগাইতে হবে। আপনি যে সিরিয়াস আপনার প্রফেশন নিয়ে, এবং এই প্রফেশন নিয়েও আপনি সিরিয়াসলি কথা বলতে চান, এটা নিয়ে আগে একটা ধাক্কা দেন। আপনি জিজ্ঞেস করেন, "আচ্ছা ভাই, আপনি তো আমাকে চিনেন। তো মানুষ হিসাবে আমি আপনার কাছে কেমন?" তা আপনি যদি খারাপও হন, সে তো আপনার মুখের উপরে খারাপ বলবে না। ডেফিনিটলি আপনাকে বলবে যে, "না, অবশ্যই ভালো।" তো বলেন যে, "তা আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার সাথে।" তো সেটা হচ্ছে যে প্রবাসে তো আছেন ৪-৫ বছর, এবং প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা আছে, এবং এটা অর্থনৈতিক দিক থেকে আছে। আপনি যদি ওই জায়গাটা আইডেন্টিফাই করে তাকে খোঁচা বলবো না, খোঁচা দেওয়া না, তার প্রতি একটা সিম্প্যাথি দেখাইতে পারেন। ওই জায়গাটাকে আইডেন্টিফাই করে সে আপনার সাথে ইয়েস বলতে বাধ্য হবে। সেটা কি? যে ভাই, ৫ বছর তো বিদেশে আছেন। আচ্ছা, প্রবাসে আছেন, প্রবাস লাইফে আছেন, আপনারা অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন। আপনারা রেমিটেন্স ফাইটার। তো তারপরেও যেটা বাস্তব চিত্র সমাজে দেখি, আমি আমি কিছু কথা বলি, যদি কিছু মনে না করেন। তো দেখেন, প্রবাসীরা আসলে একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করে, ১০ বছর, ১৫ বছর বা ২০ বছর কাজ করে। তো কাজ করে যে অর্থটা উপার্জন করে, আমি কোন প্রবাসীকে দেখি নাই যে টাকা ধরে রাখতে পারে প্রবাসীরা। কিন্তু ইনকাম করে, হ্যান্ডসাম ইনকাম করে। বাংলাদেশের অনেক চাকরিজীবীর থেকে প্রবাসী সরকারি চাকরিজীবীর চেয়েও বেশি ইনকাম করে। কিন্তু টাকা ধরে রাখতে পারে না। রিজনটা কি? রিজন হইল, একজন প্রবাসী বিদেশ যায় ঋণ করে, সে বিদেশে যাওয়ার পর ওই ঋণ পরিশোধ করতে হয়। দ্বিতীয়ত হলো, ওই ঋণ পরিশোধ করতে কিছু ঝামেলা তার লেগে থাকে পরিবারে। যেমন, হঠাৎ করে আপনার বাবা বলেছে যে অমুক জায়গায় একটা জমি বিক্রি হচ্ছে, ওই জমিটা রাখতে হবে। তো ওই জমি রাখা, এখন বাবা চিন্তা করে ছেলেরে বিদেশ পাঠাইছি, টাকার মেশিন, জমি রাখতে তো সমস্যা নাই। তো দেখা যায় লোন-টোন উঠায় একটা জমি রেখে আবার আটকে গেলেন ২-৪ বছরের জন্য। অথবা আপনার বিয়ে-শাদী, যদি কেউ অবিবাহিত অবস্থায় বিদেশে যায়, প্রবাসে গমন করে, তার বিয়ে করার প্রয়োজন। বিয়ে করতে হলে বাড়িতে ঘর উঠাইতে হবে। খরচ আর খরচ। যাদের বাচ্চা-কাচ্চা আছে তাদেরকে পড়ালেখা করাইতে হয়। বাবা-মায়ের চিকিৎসা খরচ। বাড়িতে প্রবাসে গেছে, দীর্ঘদিন প্রবাসে ছিল, বাড়িতে একটা বিল্ডিং না থাকলে কেমন হয়? ঘর উঠাইতে হবে। এগুলি করতে কি হয়? একটা মানুষ আসলে তার ১৫ বছরের জীবনে কত টাকা ইনকাম করে? আপনি একটা ভালো করে একটা বাড়ি করতে গেলে এখন ১৫-২০ লাখ টাকা লাগে। তো টাকা আসলে থাকে না। টাকা ফুরাইয়া যায়। তো সমস্যা নাই। একজন প্রবাসী অ্যাসেট করছে, জমি কিনছে বা ঘর উঠাইছে, এটাও বিল্ডিং করছে, এটাও একটা অ্যাসেট।
নো প্রবলেম। কিন্তু ভাই আপনি কিন্তু কথা বলতেছেন একজনের সাথে, বুঝছেন? এই কথার ভিতরে এই কথাগুলি বলতেছেন। যে কিন্তু ভাই আসলে কি হয় যে এই যে আপনি ১৫ বছর বা ২০ বছর পরে একদিন না একদিন তো বাংলাদেশে চলেই আসবেন। মানে প্রবাস ইস নট পার্মানেন্ট। তো আপনাকে তো একদিন দেশে ফিরে আসতেই হবে। হ্যাঁ, আসতে হবে। আচ্ছা, যেই দিন আপনি দেশে ফিরে আসবেন, ঐদিন কিন্তু আপনার ইনকামটা ক্লোজ হয়ে যাবে ভাই। ইনকামটা আপনার বন্ধ হয়ে যাবে। কিন্তু খরচ তো বন্ধ হবে না পরিবারের। যে আজ থেকে আপনি এখন প্রবাস করতেছেন, আজ থেকে ১০ বছর পরে বা ১৫ বছর পরে দেশে চলে আসবেন। আসলে ইনকাম বন্ধ অথবা বাড়িতে এসেও যদি কোন কাজ করেন ইনকাম কমে যাবে। দেশে চাকরির ওই ভ্যালুটা নাই। কিন্তু ইনকাম বন্ধ যদি হয়ে যায় বা কমে যায়, খরচ তো কমবে না বা বন্ধ হবে না। খরচ আরো বেড়ে যাবে। দ্বিগুণ হয়ে যাবে তখন আরো ১০ বছর পরে গিয়ে। এখন ওই সময়ে আপনি তো ঠিকই টাকা দিয়ে অ্যাসেট করছেন। কিন্তু আপনি কি জমি বিক্রি করে আপনার বাচ্চা-কাচ্চার পড়ালেখা করাতে পারবেন? বা আপনার যে একটা রানিং খরচ, প্রত্যেকটা মানুষের একটা রানিং খরচ থাকে। কোটিপতি হইতে পারেন আপনি। আপনার কোটি, কোটি টাকা সয়-সম্পত্তি থাকতে পারে যে আমার নানার মানে আমার কথা বলতেছি যে আমার নানার ৮ টা মেয়ে, কোন ছেলে নাই। ৮ টা মেয়ে, কোন ছেলে নাই। প্রায় ২০ থেকে ২৫ বিঘা সম্পত্তি আছে তার, জমি আছে ২০ থেকে ২৫ বিঘা। তো এখন কোন ছেলে যেহেতু নাই সব মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছে। আমার যে ছোট খালা তারও বিয়ে হইছে আজ থেকে ১০ বছর আগে। তার মানে তার আশপাশে এখন কোন মেয়েরা নাই। মানে কোন সন্তান নাই। নানা-নানি ২ জনেই থাকে বাড়িতে এবং ২ জনেই বৃদ্ধ। কিন্তু এই যে এই বয়সে এসে রানিং ইনকামের সোর্স তার নাই। বিভিন্নভাবে জমি জায়গা এগুলি বর্গা দেওয়া আছে। বিভিন্নভাবে টুকটাক করে বাজার সদাই করে এগুলো করে চলে। কিন্তু রানিং ইনকামের সোর্স নাই। সম্পত্তি আছে। এখন সে সম্পদ বিক্রি করে তো আর বাজার করতে পারে না। এটা করবেও না কেউ। এখন একজন প্রবাসী আপনি বাড়ি করছেন। আপনি কি ওই আপনার মা অসুস্থ, আপনি আপনার বাড়ির বিল্ডিং উঠাইছেন, আপনি ওই ইটের মানে দেওয়াল থেকে ইট খুলে বিক্রি করে আপনি কি মায়ের চিকিৎসা করতে পারবেন? পারবেন না। তাইলে আজ থেকে ১০ বছর ১৫ বছর পরে জায়গা সম্পত্তি হইছে, বাড়ি-ঘর হইছে সব ঠিক আছে। কিন্তু রানিং ইনকামের সোর্স কি হইছে? হয় নাই। এটা কোন প্রবাসীর হয় না। যার কারণে ১৫-২০ বছর পরও একজন প্রবাসী দেশে আসার পরে বেকার থাকে এবং পরিবারের অনেক কথা তার শুনতে হয়। তখন পরিবারের কাছে সে বোঝা হয়। আমি কিন্তু একজন ব্যক্তির সাথে কথা বলতেছি, আমার একজন প্রবাসী ভাইয়ের সাথে ধরেন এই কথাগুলি। আমি কিন্তু এখনো ডিএকশন এর কোন নামও উচ্চারণ করি নাই তারে। কিন্তু আমি ইনভাইট করতেছি সিস্টেমে। এই যে একটা দুর্বল পয়েন্ট বের করলাম। এরপরে আমি কথার মাঝে বললাম যে, "আচ্ছা ভাই আমি কি ভুল কিছু বলতেছি?" সে বলবে যে, "না অবশ্যই সঠিক।" তো ভাই আপনি যদি মানুষ হিসাবে আমাকে ভালো মনে করে থাকেন এবং আমাকে বিশ্বাস করে থাকেন, তাহলে যদি আমি আপনাকে এমন কোন প্রপোজাল দেই, এমন কোন অপরচুনিটি দেই, যেটা গ্রহণের মাধ্যমে আজ থেকে ১৫ বছর পরে আপনি যদি দেশেও চলে আসেন, দেশে আসার পরে আপনার প্রবাস জীবন ক্লোজ হইলেও আপনার একটা অতিরিক্ত ইনকামের সোর্স থাকবে এবং ওইটা রানিং ইনকাম মান্থলি আকারে আপনি ওই ইনকামটা পাবেন। যদি এমন একটা ইনকামের সোর্স আপনাকে দেই, আপনি কি গ্রহণ করবেন? দেখেন ভাই, ইনভাইটটা কিন্তু আমি করে ফেলছি এবং আমি ডিএক্সএন এর নামও বলি নাই, কোম্পানির নামও বলি নাই, প্রোডাক্টের কথাও বলি নাই, কিচ্ছু বলি নাই। জাস্ট একটা ছোট করে ইনভাইট করলাম। এবং ইনভাইটের আগে তাকে আমি একটা হ্যাঁ, না একটা জায়গায় নিয়ে আসলাম যে, "ভাই আমি যদি এমন কোন অপরচুনিটি আপনাকে দেই, এমন কোন সুযোগ যদি আমি আপনাকে দেই, যেটার মাধ্যমে আপনি আজ থেকে ১০ বছর পরে দেশে চলে আসলে আপনার ইনকাম রানিং থাকবে, আপনি কি গ্রহণ করবেন?" তো সে তো ডেফিনিটলি আপনার সাথে ভালো সম্পর্কের পূর্ব পরিচিত। সে অবশ্যই বলবে যে, "হ্যাঁ ভাই অবশ্যই গ্রহণ করব। কেন করব না? এটা হলে তো ভালোই হয়।" বলবে এরপর একটু তাকে ইনভাইট করার আগে আবার ক্লিয়ার করে নেবেন যে, "ভাই চিন্তা করেন না, আমারে কোন টাকা পয়সা দেওয়া লাগবে না। আমি কাজই করি প্রবাসীদেরকে নিয়ে।" মানে আপনি তো আসলে শুধু প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন না। কাজ তো করেন সবাইরই নিয়ে। কিন্তু তাকে তখন ওই কথা বলবেন। যে আমি কাজই করি প্রবাসীদেরকে নিয়ে। এই প্রবাসীরা যাতে প্রবাস জীবন শেষ করার পরে বেকার হয়ে না যায়, পরিবারের বোঝা না হয়ে যায়। এইজন্য আমরা প্রবাসীদেরকে হেল্প করে থাকি। আমি একা না, আমার সাথে আমার অনেক সিনিয়র লিডাররা আছে। আমাদের টিম আছে। আমরা টিম ওয়ার এই কাজটা করি। তো আপনি যদি চান সময় থাকলে ওই সময় প্রেজেন্টেশন করবেন। না থাকলে টাইম নিবেন। ২০ মিনিট ৩০ মিনিট সময় লাগবে। আমি আমার যেই সুযোগটার কথা আপনাকে বলেছি এটা ডিটেইলস নিয়ে আমি আলোচনা করতে চাই। আমি একটা কোম্পানির সাথে আছি ডিএক্সএন। তবে এটার বিস্তারিত আলোচনা করতে চাই। তো সে বলবে, "ভাই আমি এখনই ফ্রি আছি বলেন।" অথবা সে বলবে যে, "ভাই আমি রাত্রে তাহলে কথা বলি বা কালকে কথা বলি।" একটু সময় দেবে। এরপরে আপনি চলে যাবেন প্রেজেন্টেশন এ। এটা ছিল ইনভাইট। যে সুযোগের কথাটা আপনি বললেন। তবে ইনভাইট এ গিয়ে পরিচিত হয় তাকে কিছু কথা বলে নিলেন যেন সে সিরিয়াসলি নেয়। কারণ আমরা কি করি? কিছু বলা না কওয়া না ভাই ডিএকশন এ কাজ করবেন নাকি? আরে ভাই সে কেন কাজ করবে? আপনি তার ভিতরে ক্ষুধা যদি জাগ্রত না করেন,
সে কি জন্য কাজ করবে এইটা যদি আগে তাকে আপনি কনসেপ্টটা ক্লিয়ার না করেন, সে কেন কাজ করবে? অনেক প্রবাসী আছে হ্যান্ডসাম ইনকাম করে, ওই পর্যন্ত চিন্তাই করে না। লাখ টাকা ইনকাম করে, বাট সে চিন্তাই করে না, জায়গা জমি সম্পত্তি অনেক কিছু করতেছে, বাট চিন্তাই করে না যে 15 বছর পরে আমার রানিং ইনকাম কই থেকে পাবো, যেটা প্রত্যেক মাসে আমার খরচের জন্য দরকার হবে, ওইটা কই থেকে হবে, ওইটার জন্য তো আমি জায়গা বিক্রি করতে পারবো না। এই চিন্তাই করে না। তাহলে ওই চিন্তাকে আগে জাগ্রত করতে হবে। এখন আসেন, আপনি একজন স্টুডেন্টের সাথে যদি কথা বলেন যে আপনার এলাকার একজন ছোট ভাই, ধরেন সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তো আপনি বলতেছেন যে আচ্ছা ভাই, তুমি আমাকে মানুষ হিসাবে কেমন মনে করো? বলে, হ্যাঁ ভাই, আপনি তো বড় ভাই, মানুষ ভালো, তাহলে তোমার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, তো তুমি যে ফার্স্ট ইয়ারে পড়ো, বাংলাদেশে চাকরির বাজার কি অবস্থা তুমি কিন্তু জানো। তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়তো, অনার্স করতে আরো 4 বছর তোমার চলে যাবে। তো অনার্স করার পরেই যে চাকরি পাবা এরকম কিন্তু না। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে বের হওয়ার পরও মানুষ চাকরি পাচ্ছে না, তাই না? তো তুমি যে চাকরি পাবে এর কোনো গ্যারান্টি নাই। তো অনার্সে পড়ো, পড়ালেখার পাশাপাশি কিন্তু একটা বড় অংশ সময় এদিক সেদিকে ব্যয় হচ্ছে বা হয়। তো যদি এমন কোনো সুযোগ পাও, এবং আরো আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আপনি আরো রংচং মাথায় কথা বলেন তার সাথে, যে যদি এমন কোনো সুযোগ পাও বা আমি যদি তোমাকে এমন কোনো সুযোগ দেই যেটার মাধ্যমে তুমি আগামী 4 বছর পরে যা করো করো, কিন্তু যেই 4 বছর তুমি ফ্রি আছো, অবসর সময় আছে, এই সময়টাকে কাজে লাগিয়ে পড়ালেখার পাশাপাশি একটা মোটামুটি অঙ্কের একটা ইনকাম তুমি করতে পারবা, যদি এমন কোনো সুযোগ তোমাকে দেই, তাহলে তুমি কি সেটা গ্রহণ করবা? সে অকপটেই বলবে যে হ্যাঁ, গ্রহণ করব। এইবার বলেন যে আমি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি যারা পড়ালেখা, শুধু পড়ালেখার উপর নির্ভরশীল। তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে পড়ালেখা করলেই চাকরি পাওয়া সম্ভব না, এবং তাদের জন্য আমাদের এখানে এক্সট্রা ইনকামের সুযোগ আছে। তো তুমি চাইলে এখন আমি ডিটেইলস আলোচনা করতে পারি তোমার সাথে, এই যে ইনভাইটটা করলেন। একজন হাউসওয়াইফ, একজন একজন আপুর সাথে কথা বলতেছেন, আপনি বলেন যে আপু, মেয়েরা আসলে ঘরে বসে থাকে, তারা চাইলেই বাহিরে গিয়ে কোনো কাজ করতে পারে না, আর আমাদের সমাজও তাদেরকে ওই সিকিউরিটিটা এনশিওর করতে পারে না। আমাদের সোসাইটিটা ভিন্ন ধরনের অপরাধ অপরাধ প্রবণ। তো সেখান থেকে মেয়েরা চাইলেই বাসার বাইরে কাজ করতে যেতে পারে না, তারপরে সংসার, ধর্ম, বাচ্চা কাচ্চা সবকিছু সামলিয়ে হয়ে ওঠে না। তো আপনার যদি সংসার, ধর্ম, বাচ্চা কাচ্চা মানুষ করা, রান্না বাড়া সবকিছু ঠিক রেখে বাসায় বসে কোনো কাজ করতে পারেন, আর এমন সুযোগ যদি আমি আপনাকে দেই, তাহলে কি গ্রহণ করবেন? তাহলে এই যে যে ব্যাপারটা, মানে ইনভাইটের মানে ভেতরে আপনি তার ভেতরে একটা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে জাগিয়ে তুলতেছেন। প্রেজেন্টেশনের পূর্বে আপনি তার ভিতরে কি করতেছেন? একটা হ্যাঁ না, একটা কনফিউশনের মধ্যে ফেলে দিচ্ছেন। এরপরে এই লোকগুলি আপনার কাছে জানতে চাইবে, তখন আপনি ডিএক্সএন কোম্পানির আলোচনা করেন যে ওকে ভাই, আপু, আমাদের কোম্পানির নাম ডিএক্সএন। এটা মালয়েশিয়ান একটা কোম্পানি, 1993 তে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে 33 বছর কোম্পানির বয়স। এই 33 বছরের ব্যবধানে আমাদের এই কোম্পানি ওয়ার্ল্ডের 180+ কান্ট্রিতে অ্যাক্টিভিটিস করছে, অফিস দিয়ে, ব্রাঞ্চ দিয়ে। এবং যার সাথে কথা বলবেন আপনি তো জানেন তার বাড়ি কোথায়, কোন জেলায়, বা যিনি প্রবাসে আছে, যেই ভাইটা প্রবাসে আছে, সৌদি আরবে আছে। এগুলি হচ্ছে কি ভাই, বেসিক নলেজ এটুকু থাকতে হবে আপনার মধ্যে। আপনার যেই ভাইটার সাথে প্রবাসে কথা বলতেছেন তাকে বলেন যে ভাই, আপনি তো সৌদি আরবে আছেন, আমাদের 180+ কান্ট্রিতে অ্যাক্টিভিটিস। সৌদি আরবের আপনি কোন শহরে আছেন? আমাদের রিয়াদে অফিস আছে, রিয়াদ বাথা, হ্যাঁ, রিয়াদ ওলায়া, রিয়াদ বুরাইদা আল কাসিম, আমাদের দাম্মাম জুবাইলে অফিস, আল খোবারে অফিস, খামিস মুশাইতে অফিস, জেদ্দার বালাদে অফিস আছে, আমাদের মক্কাতে অফিস, মদিনাতে অফিস, তায়েফে অফিস। যখন আপনি এরকম 5, 7টা, 10টা শহরের নাম বলতেছেন এবং বলতেছেন এইসব জায়গায় আমাদের ডিএক্সএন এর অফিস, আপনার ওই প্রবাসী ভাই এটাকে সিরিয়াসলি নেবে না? ডেফিনিটলি সে সিরিয়াসলি নেবে। আপনি কথা বলতেছেন বাংলাদেশে কোথাও, যে সে ঢাকাতে থাকে, বলেন ঢাকা আপনি কোথায় আছেন? আমাদের বারিধারাতে অফিস আছে, মিরপুর কালশিতে অফিস আছে, আমাদের মতিঝিলে অফিস আছে, আমাদের উত্তরাতে অফিস আছে। আপনি ঢাকায় কই আছেন? এই কনফিডেন্সের সাথে আপনাকে বলতে হবে। এবং এরপরে আসেন, আপনি যখন তথ্য দিতেছেন যে ডিএক্সএন এই যে 180+ কান্ট্রিতে বিজনেস করছে, 10-12টা দেশে ফ্যাক্টরি আছে, তার রানিং ফ্যাক্টরি, এবং ওয়ার্ল্ডে প্রায় 5 থেকে 600+ আইটেমের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে। বাংলাদেশে আমরা 50 আইটেমের প্রোডাক্ট পাচ্ছি। এখন আমি এই তথ্যগুলি কেন দিচ্ছি এভাবে বলেন, যে তথ্যগুলি কেন দিচ্ছি, যে ভাই, এই যে 180টা দেশে বিজনেস করতেছে, এই কোম্পানির যদি পেপার স্ট্রং না হইতো, প্রোডাক্ট যদি মানসম্মত না হইতো, এই 180টা দেশে বিজনেস করতে পারতো না।
180টা দেশের সরকার আলাদা আলাদা, রাষ্ট্র ব্যবস্থা আলাদা, রাজনৈতিক পরিস্থিতি আলাদা, মানুষের ভাষা আলাদা, কালচার আলাদা, এনভায়রনমেন্ট আলাদা, বিচিত্রময়। এই সকল বৈপরীত্যকে মেনটেন করে ডিএক্সএন গত 33 বছর বিজনেস করে যাচ্ছে। এটা কি বিশাল ব্যাপার না? এটা কি স্ট্রং কোম্পানি না? এবং আপনি গুগল করেন, ইউটিউবে সার্চ করেন ডিএক্সএন আমেরিকা, ডিএক্সএন কানাডা, ডিএক্সএন অস্ট্রেলিয়া, ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন মিডল ইস্ট, ডিএক্সএন ইন্ডিয়া, ডিএক্সএন পাকিস্তান, ডিএক্সএন বাংলাদেশ। দেখেন প্রত্যেকটা ভাষাভাষীর লোকজন আমাদের এই কোম্পানিতে এই সিস্টেমে বিজনেস করছে। আপনি এই কথাগুলি কনফিডেন্সের সাথে বলেন। তাহলে এইভাবে এবং বলবেন যে বাংলাদেশে ডিএক্সএন আজ 25 বছর যাবত বিজনেস করছে 2001 থেকে। 25 বছর অতিক্রম করেছে ডিএক্সএন বাংলাদেশে, এবং এই বাংলাদেশেও প্রায় 100+ আমাদের অফিস আছে। বাংলাদেশে ডিএক্সএন ফ্যাক্টরি করছে একমাত্র ডাইরেক্ট সেলিং বিদেশি কোম্পানি। বিদেশি কোম্পানি হিসাবে ডিএক্সএন একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা প্রথম বাংলাদেশের মাটিতে ফ্যাক্টরি করছে, ইনভেস্ট করছে। সেটা কোথায়? গাজীপুর মাওনাতে, শ্রীপুর উপজেলা, তেলিহাটি ইউনিয়ন, ট্যাংরা বাজার। আমি নিজে সেই ফ্যাক্টরি থেকে ভিজিট করে আসছি। আর ভিডিও আছে আমার ফেসবুকে, গেলে আপনারা পাবেন। বিশাল করে ফ্যাক্টরি করছে, এবং নতুন আর একটা ফ্যাক্টরি করবে। কারণ আমাদের বাংলাদেশ ফ্যাক্টরিতে সাবান আর টুথপেস্ট এখনো তৈরি হওয়ার প্রসেসিং করে না, এজন্য আলাদা করে সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, কসমেটিক আইটেমের জন্য আলাদা একটা ফ্যাক্টরি করতেছে আবার। তাহলে এই ইনফরমেশনটা আপনি যখন দিবেন, পারলে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। কথা বলার ভিতরে ভাই এটা হবে আপনার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন শুধু মৌখিক না। এইভাবে করবেন, প্রেজেন্টেশন দিতে দিতে চলে যাবেন স্ক্রিন শেয়ারে, যে ভাই দেখেন আমি যে শুধু মৌখিক বলতেছি, শুধু মৌখিক না। ডিএক্সএন কত বড় কোম্পানি দেখেন। এই যে এই লিঙ্কগুলি আপনাদের কাছে সংগ্রহ করে রাখবেন, এগুলো আমি দিয়ে দিই, গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ দেখেন, এই যে এখানে লেখা আছে যে আমার কোন কোন এই যে ফ্যাক্টরি, ডিএক্সএন মালয়েশিয়ার ফ্যাক্টরি ভিডিও লিঙ্ক এগুলি, ডিএক্সএন চায়না ফ্যাক্টরি, ডিএক্সএন মেক্সিকো ফ্যাক্টরি। তো আমি যদি এখানে ক্লিক করি, এই যে ডিএক্সএন মালয়েশিয়ার ফ্যাক্টরির ভিডিও চলে আসতেছে। দেখেন এটা ডিএক্সএন মালয়েশিয়ার ফ্যাক্টরি। এই ভিডিওটা 5 মিনিটের, আমি ডিটেলসে যাচ্ছি না। ওকে, এরপরে আপনি যদি চলে আসেন, এই যে ডিএক্সএন চায়না ফ্যাক্টরি, ক্লিক করবেন, চায়নার ফ্যাক্টরি আসবে। আপনি চলে যাবেন ডিএক্সএন মেক্সিকান ফ্যাক্টরি, ইন্ডিয়া ফ্যাক্টরি, দুবাই ফ্যাক্টরি, নেপাল ফ্যাক্টরি, পেরু ফ্যাক্টরি, বাংলাদেশ ফ্যাক্টরি। তারপরে যে ব্রাজিলে ডিএক্সএন 400 একর জায়গা নিয়ে কফি ফার্ম এবং ফ্যাক্টরি করতে যাচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট এবং ডিএক্সএন এর প্রতিষ্ঠাতার মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। মালয়েশিয়া অনুষ্ঠিত বিজনেস সামিট 2025-এ, সেটার একটা ভিডিও আছে টিভি চ্যানেলে মালয়েশিয়ার, যে ডিএক্সএন ব্রাজিলে 400 একর জমি নিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তার সাথে ধাতুক ডক্টর লিম সিওজেনের কি হয়েছে? চুক্তি হয়েছে। ওটার ভিডিও এখানে সার্চ করলে, এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসবে ভিডিওটা। এই যে আমি ডিটেলসে যাচ্ছি না, এই ভিডিওগুলো শেষ করতে তো সময় লাগবে, আপনারা পরে দেখবেন। ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা ধাতুক ডক্টর লিম সিওজেনের সাথে ব্রাজিলের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট যিনি লুইস ইনাসিও লুলা দা সিলভা ওনার নাম, তার সাথে চুক্তি হয়েছে, এবং ডিএক্সএন ব্রাজিলে 400 একর জায়গা নিয়েছে, কফি ফার্ম এবং ফ্যাক্টরি করবে, চাষাবাদ করবে এবং ফ্যাক্টরিতে সেটা প্রডিউসিং করবে। ইতিহাসের সবচেয়ে বড় কফি ফ্যাক্টরি হতে যাচ্ছে, এবং সেটা ডিএক্সএন এর অধীনে ব্রাজিলে। এবং এই যে ডিএক্সএন দুবাই অফিস পরিদর্শন করলেন অভিনেতা সঞ্জয় দত্ত। ডিএক্সএন এর যে প্রাইভেট জেট আছে, ডিএক্সএন এর নিজস্ব জেট আছে, বিমান, ক্রাউন অ্যাম্বাসেডররা এই বিমানে ভ্রমণ করতে পারে, ডিএক্সএন এর নিজস্ব এটা। এবং এটা নিয়ে কিন্তু আমাদের ডিএক্সএন এর ফাউন্ডার গত বছর বাংলাদেশে এসেছিল এই বিমান নিয়ে, এবং বাংলাদেশ থেকে 2জন লিডারকে মালয়েশিয়া নিয়ে গেছিল সঙ্গে করে। তো এগুলি আপনারা কি করতে পারেন, এগুলি তো আমি সবসময় গ্রুপে দিয়ে দিই, আমি মিটিং শেষে দিয়ে দেবো। এগুলি রাখবেন, তো যখন কথা বলবেন এই কথার ভেতরে আপনি এগুলি স্ক্রিন শেয়ার করে করে দেখাবেন, আবার কথার শেষে এই লিঙ্কগুলি কপি করে দিয়ে দিবেন। তাইলে একটা মানুষ বুঝতে পারবে, যে না আসলেই তো রিয়েল, স্বচক্ষে দেখাচ্ছেন। এরপর আপনি চলে যাবেন প্রোডাক্টের আলোচনায়। কিসে চলে যাবেন? আপনি প্রোডাক্টের আলোচনায় চলে যাবেন। আপনি 2-3 মিনিট বলেন যে আমাদের কোম্পানি 2 আইটেমের প্রোডাক্ট নিয়ে কাজ করে, ফুড সাপ্লিমেন্ট এবং ডেইলি ইউজেবল। ফুড সাপ্লিমেন্ট আছে কি? মাশরুম, স্পিরুলিনা, এই যে মাইক্রোভেজি, হ্যাঁ, তারপরে কি মরেনজি, লায়ন্সম্যান, তারপরে আছে কি কোকোজি আছে, বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট। এরপরে ডেইলি ইউজেবল সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, চা, কফি ইত্যাদি ইত্যাদি প্রোডাক্ট নিয়ে কাজ করে। তাহলে প্রোডাক্টের কথায় বেশি যাওয়ার দরকার নেই, শর্টে শেষ করে দেন। এরপরে চলে যান সিস্টেম।
যে আমাদের সিস্টেমটা কি? আমাদের সিস্টেম হলো ইউজ দ্য প্রোডাক্ট। আসলে এগুলার প্রত্যেকটা পয়েন্টে অনেক আলোচনা আছে। কিন্তু আমার তো সময় বেশি নাই, শেষ করতে হবে। দেখি যদি সম্ভব হয়। কালকে সম্ভব হবে না এটা সিওর। শনি, রবি বা সামনের সপ্তাহে সম্ভব হলে আরো একদিন আপনাদেরকে এক্সট্রা করে দিব। কিন্তু কালকে সম্ভব হবে না। কালকে ফ্রাইডে সিনিয়রদের মিটিং আছে অনেকগুলি। আসেন। তো এখন আপনি চলে যান সিস্টেমে। যে সিস্টেমটা কি? সিস্টেম হইল যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। যে আপনি নিজে প্রোডাক্ট ইউজ করবেন, অপর ব্যক্তির সাথে এই প্রোডাক্টের গুণাগুণগুলো আপনি শেয়ার করবেন। তাহলে নিজে কেন প্রোডাক্ট ইউজ করবেন? প্রশ্ন হইলো আপনি কেন প্রোডাক্ট ইউজ করবেন? আপনি কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট তো এখন রানিং ইউজ করছেন। আপনি তো কোনো না কোনো কোম্পানির সাবান ইউজ করেন, কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট ইউজ করেন। এগুলি তো মানুষের নিত্য প্রয়োজনীয়। চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, সাবান, শ্যাম্পু ইউজ করতেছেন এগুলি, ফেস ওয়াশ ইউজ করতেছেন। তাহলে ওই ইউজটা অন্যান্য কোম্পানিরটা বাদ দিয়ে কেন ডিএক্সএন এরটা ইউজ করবেন? বিকজ অফ ডিএক্সএন তার কাস্টমারকে যদি শুধু প্রোডাক্টও ইউজ করেন এখানে আইডি করার পরে যে আপনি শুধু প্রোডাক্টও ইউজ করবেন, তাহলে কোম্পানি আপনাকে এখানে ৩ ধরনের বেনিফিট দিতেছে। এগুলো পয়েন্টগুলি নোট করেন। শুধু কাস্টমার হয়ে প্রোডাক্ট ইউজ করবেন। নাম্বার 1, যে আইডি করছেন প্রোডাক্ট কিনতেছেন। ওই আইডি দিয়ে যে প্রোডাক্ট কিনবেন, এই প্রোডাক্ট কেনার সময় আপনি 15% ডিসকাউন্ট পাবেন। প্রত্যেকটা প্রোডাক্ট থেকে 15% ডিসকাউন্ট পাবেন। ১০০ টাকার প্রোডাক্ট আপনার জন্য, আপনার ডিএক্সএন এর আইডি থাকার কারণে আপনার জন্য সেটা ৮৫ টাকা। ১০০০ টাকার প্রোডাক্ট ৮৫০ টাকা। এটা হলো ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। প্রত্যেকটা প্রোডাক্ট থেকে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেনেন, আপনার আইডি থাকলেই হইছে। ২ নাম্বার যে বেনিফিটটা সেটা হলো হেলথ বেনিফিট। হেলথ বেনিফিট যেই বেনিফিটটা টাকা দিয়ে কেনা যায় না। আজকে এই যে টুথপেস্টের কথা বলেন, ২৬ টা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ডিএক্সএন এর টুথপেস্ট আপনি পান কিনা খুঁজে দেখেন তো। এবং ডিএক্সএন এর টুথপেস্ট যারা ইউজ করছেন স্বচক্ষে দেখছেন নিজে, এর কালার দেখলেই বোঝা যায় যে ভাই এর মধ্যে কোনো রং-সং নাই। একদম পিওর অর্গানিক। কালার দেখলেই বোঝা যায় মাশরুমের কালার টোটালি। যে মনে হয় যে মাশরুম গোলায় কেবল বানায় এনে আমার সামনে দিল টুথপেস্ট বানায়। কিন্তু অর্গানিক। তাহলে এরকম প্রত্যেকটা প্রোডাক্ট ডিএক্সএন এর স্লোগানই কি? আমাদের ডিএক্সএন কোম্পানির স্লোগান কি? হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। স্বাস্থ্য অর্থ সমান সমান সুখ। মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। ১০০০ টাকার নোটের এক পাশে সিল আছে, আরেক পাশে সিল নাই। এই টাকা অচল। তো আপনার লাইফে স্বাস্থ্য আছে, অর্থ নাই, বা অর্থ আছে, স্বাস্থ্য নাই, আপনি অচল। অনেক টাকা পয়সার মালিক, সুস্বাস্থ্য না থাকতে পারলে আপনি আইসিইউ তে শুয়ে থাকে, আপনার টাকা পয়সা দিয়ে কি হবে? তাহলে এখানে হেলথ বেনিফিটটা আপনি নিশ্চিত হতে পারতেছেন এই প্রোডাক্টগুলি ব্যবহারের মাধ্যমে। অনেক মানুষ ডায়াবেটিক্স এর রোগে আমাদের প্রোডাক্ট খেয়ে সুস্থ হয়েছে। ওষুধে কিন্তু কাজ হয় না। ইনসুলিন নিতেই থাকে, নিতেই থাকে। অনেক রোগী আছে। কোন গ্যাস্ট্রিকের রোগী মরেঞ্জি জুস খেয়ে সুস্থ হয়েছে। এগুলি প্রোডাক্টের আলোচনা, ওগুলিতে যাবো অন্যদিন। ৩ নাম্বারে আসেন যে ভাই পিভি পাওয়া যায়। আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করলে কি পাওয়া যায়? পিভি। পিভি কি? পয়েন্ট ভ্যালু। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকে। এই পিভির মাধ্যমে মাসের ৭ তারিখে একটা বোনাস পাওয়া যায়। সেটা ছোট হইতে পারে, বড়ও হইতে পারে। যেমন এই যে আগামীকালকে ৭ তারিখ, কালকে আমাদের বাংলাদেশে ডিএক্সএন এর আইডিতে বোনাস ঢুকবে। কারো ১০০ টাকা, কারো ১৫০ টাকা। সমস্যা নাই। ছোট্ট আকারেই শুরু হবে। ছোট্ট বোনাস দিয়ে শুরু হবে। নো প্রবলেম। তাইলে আপনি যদি কাস্টমার হিসাবে শুধু মনে করেন যে আমি টিম তৈরি করব না, কাউরে ইনভাইট করব না, জয়েনিং ও করাবো না, শুধু প্রোডাক্ট ইউজ করব, তাহলে আপনি ১৫% ডিসকাউন্টে কিনবেন, হেলথ বেনিফিট পাবেন, পিবি পাবেন, যার মাধ্যমে একটা ছোট্ট কমিশন আসবে। সারা মাস কি প্রোডাক্ট কিনতেছেন, ব্যবহার করতেছেন, ইউজ করতেছেন, আপনার আইডিতে মাস শেষে যদি আবার ১০০-১৫০ টাকা রিটার্ন আসে, ১-১৫০ টাকা রিটার্ন আসলে আপনি আবার একটা সাবান কিনতে পারবেন ওই টাকা দিয়ে। তো এটা কেন দিতে পারে ডিএক্সএন? কারণ ডিএক্সএন কোম্পানির সিস্টেম হলো ফ্যাক্টরি টু কাস্টমার। ডিএক্সএন কোম্পানির সিস্টেম কি? ফ্যাক্টরি টু কাস্টমার। একটা প্রোডাক্ট ফ্যাক্টরিতে তৈরি হয়, সেখান থেকে সরাসরি কাস্টমারের কাছে যায়। মাঝখানে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, মডেলার, টিভি চ্যানেল আর বিজ্ঞাপন কিচ্ছু থাকে না। ঐশ্বরিয়ার মতো এসে আমাদের কোম্পানিতে এখানে কেউ বলে না যে আমার রূপের রহস্য লাক্স। এই কথা বলে ঐশ্বরিয়ার টাকা দিতে হয়। যদিও সে মানে লাক্স জীবনও মুখে মাখে নাই। তারপরেও মিথ্যা কথা বলতেছে। এই ডাহা মিথ্যা কথা বলার জন্য তারা ১০ লাখ টাকা দেওয়া লাগছে। কিন্তু ডিএক্সএন কাউরে এইভাবে টাকা দেয় না। কারণ এখানে আমি কাস্টমার, আমি এখানে এজেন্ট, আমি ডিলার, আমি হোলসেলার, আমি রিটেলার, আমি মডেলার, আমি টিভি চ্যানেল, আমি সবকিছু। সো যার কারণে ডিএক্সএন আমাকে রিটার্ন পলিসিতে কমিশন দিতে পারে, অন্য কোম্পানি পারে না। এখানে সন্দেহের কিছু নাই যে ডিএক্সএন টাকা কই থেকে পায়, আকাশ থেকে আনে না। এটা বাস্তবিক সিস্টেম। টাকা সেভ করে দেন আমাদেরকে দেয়। ওকে, তাহলে যদি কাস্টমার হন তাহলে এই সুবিধাগুলি। ২ নম্বরে হলো যে কোম্পানি বলতেছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। তো ইউজ দ্য প্রোডাক্ট তো আপনি ইউজ করলেন, ৩টা বেনিফিট পেলেন। এইবার যদি শেয়ার দ্য অপরচুনিটিতে যান, যে আপনি আদার্স ব্যক্তিরে শেয়ার করবেন, শেয়ারিং এর মাধ্যমে
কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করবেন। আপনি 10টা ব্যক্তিরে শেয়ার করবেন, তাহলে 10টা ফ্যামিলি আপনার সাথে যুক্ত হইলো। 10টা ব্যক্তি মানে শুধু ব্যক্তি না, ফ্যামিলি। ওই 10টা ব্যক্তির সাবান, ফ্যামিলির সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু এখান থেকে কিনবে। ওই 10টা ব্যক্তি যদি মাসে 20,000 টাকার প্রোডাক্ট ইউজ করে, সেখান থেকে আপনি 2,000 টাকা কমিশন পাবেন। ওই 10টা ব্যক্তির 10 জনে যদি সিদ্ধান্ত নেয় আপনার মতো বিজনেস করবে, তারা আরো 10 জন করে ব্যক্তিকে এখানে নিয়ে আসবে। তো তারা যদি আরো 10 জন করে ব্যক্তিরে আনে, 10 গুণ 10, 10 দুগুণে 100 জন। তার মানে 100টা পরিবার আপনার সাথে যুক্ত হইল। 100টা পরিবার যদি মাসে ভাই এখান থেকে 2,000 টাকার করে প্রোডাক্ট কিনে ইউজ করে, তাহলে 2 লাখ টাকার প্রোডাক্ট আপনার সিস্টেমে সেল হইল। তো সেখান থেকে কি আপনি 10,000 টাকা ইনকাম পাবেন না? তার মানে জাস্ট শেয়ারিং এর মাধ্যমে ডিএক্সএন সিস্টেমটা হলো জাস্ট শেয়ারিং বিজনেস। যেটা আমরা ফেসবুকে, মানে ফেসবুক যখন আমাদের কাছে নতুন আসে, ফেসবুক জিনিসটা বন্ধু বান্ধবের কাছে ছড়াইয়া দেয় কিভাবে? শেয়ারিং এর মাধ্যমে। ফেসবুকের মালিক এসে আমাদের কাছে কিন্তু বিজ্ঞাপন চালায় যায় নাই। স্কুল কলেজ আমাদের শেখায় না। একজন ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, আরেকজনকে বলছে, "এই জানো জানো ফেসবুকের মতো নতুন একটা বই আসছে।" ফেসবুক না, কি নতুন বুক আসছে? কি বুক? এটা আবার কোন ধরনের বই? কারে না, এটা বই না, এটা হলো সোশ্যাল মিডিয়া। এইভাবে করে ছড়ায় ফেলছে। ম্যান টু ম্যান, ম্যান টু ম্যান, ম্যান টু ম্যান। ফেসবুকের মালিক গিয়ে, মেটা গ্রুপের মালিক গিয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে কিন্তু এটা এই কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করে নাই। সে হয়তো 4-5 জন, 10 জন বা 2-4 হাজার ব্যক্তিরে বলছে ধরলাম। এখন তার গ্রাহক, ফেসবুকের ইউজার সংখ্যা 400 কোটি। তো এই থিওরিটা বলেন যে ভাই আপনি 10 জনকে বলবেন 10 থেকে 100 হবে, 100 থেকে 1000 হবে। একটা পুকুরে 10 কেজি মাছ ছাড়ছেন, সেখান থেকে 1000 কেজি মাছ হয়ে গেছে। পুকুর যেহেতু আপনার, মাছের মালিক আপনি। তাহলে এই যে সিস্টেম সম্পর্কে আপনি তার সামনে নিয়ে আসলেন। তাহলে প্রেজেন্টেশনের পার্টে আসি। প্রেজেন্টেশনে আপনি কোম্পানি নিয়ে কথা বলতেছেন, তথ্য দিতেছেন, স্ক্রিন শেয়ার করে ফ্যাক্টরি দেখাচ্ছেন, অফিস দেখাচ্ছেন। আপনি প্রোডাক্ট নিয়ে কথা বললেন, সিস্টেম নিয়ে কথা বললেন। এরপরে ফাইনালি যেটা বলবেন যে ভাই, স্টুডেন্ট হলে স্টুডেন্টকে বলবেন, প্রবাসী হলে মানে ব্যক্তিকেন্দ্রিক বলবেন যে ভাই, মানে ওই ব্যক্তির প্রেক্ষিতে বলবেন যে তাহলে আপনি কেন ডিএক্সএনটা করবেন? আপনি তাহলে কেন ডিএক্সএনটা করবেন? প্রশ্ন হলো যে আপনি তো অনেক কর্ম করতে পারতেন পৃথিবীতে, কিন্তু ডিএক্সএনটা কেন করবেন? এই জায়গায় চলে আসবেন প্যাসিভ ইনকাম থিওরিটা নিয়ে, যে ডিএক্সএন করবেন যে ভাই প্যাসিভ ইনকামের কারণে। প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হলো অসুস্থ থাকলেও ইনকাম, কাজ না করলেও ইনকাম, মৃত্যুর পরেও ইনকাম। আপনি 10 বছর প্রবাস করার পরে দেশে চলে আসলে আপনার কোম্পানি আর আপনার টাকা দিবে না। কিন্তু ডিএক্সএন যদি আপনি 2টা বছর করার পরে আর কাজ করলেন না, মারা যাওয়া লাগবে এমন কোনো কথা নাই, অসুস্থ হওয়া লাগবে এমন কোনো কথা নাই। ধরেন সুস্থই আছেন, মারাও যান নাই, ভালোই আছেন, কিন্তু 2 বছর কাজ করছেন, 10,000 কাস্টমার হইছে, এরপরে বাদ দিয়ে দিছেন। তো আপনি বাদ দিয়ে দিলে 10,000 কাস্টমার তো বাদ দিবে না। 10,000 কাস্টমারের মধ্যে 1,000 থাকবে অন্তত বিজনেসম্যান, লিডার। কথা বুঝতে পারছেন? যে 1,000 ব্যক্তি থাকবে কি অন্তত লিডার। এরা কাজ করবে। এই যে আমি 3 মাস ছিলাম না, এই কথা কেন বারবার বলতে হয়? আমি 3 মাস ছিলাম না, বাট আমার বিজনেস পার্টনাররা বিজনেস করছে। আমার ইনকাম প্রত্যেক মাসে 7 তারিখে অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু অন্য কোন কাজে এরকম অসুস্থ থাকলে, কাজ না করলে ইনকাম পাওয়া যায় না। এটার নাম প্যাসিভ ইনকাম। আমি মারা যাইতে পারি, কিন্তু আমার এই 40,000 কাস্টমার মারা যাবে না। প্রোডাক্ট ইউজিং বন্ধ হবে না। আমি মারা গেলে সবাই গোসল করা বাদ দেবে না যে সাবান ইউজ করলাম না। আমি মারা গেলে সবাই টুথপেস্ট কেনা বন্ধ করবে না যে বিরাশ করলাম না। তার মানে তারা তাদের প্রয়োজনে ইউজ করবে, আমার ইনকাম আসবে। এই প্যাসিভ ইনকাম কারণে আপনি ডিএক্সএনটা করবেন। দ্বিতীয়ত হলো এখানে আপনার কোন বড় ধরনের ইনভেস্ট করা লাগতেছে না। লাখ লাখ টাকা লাগে মানুষের ব্যবসা করতে। কিন্তু ডিএক্সএন আপনি 180 টা দেশের অফিস, শোরুম ব্যবহার করে বিজনেস করবেন। জাস্ট ঘরে বসে, বাসায় বসে আপনি বিজনেসটা করবেন। ইনভেস্ট করা লাগবে না। প্রতিদিন নির্দিষ্ট কর্ম ঘন্টা আপনার মেইনটেইন করা লাগবে না। আপনার ইচ্ছামত আপনি কাজ করবেন। নির্দিষ্ট স্থানে আপনার যাওয়া লাগবে না। এরকম কয়েকটা কারণ দেখান যে আপনি এই কারণে ডিএক্সএনটাকে চুজ করতে পারেন। এখন এগুলি কনফিডেন্স এর সাথে আপনাকে কি করতে হবে? উপস্থাপনা করতে হবে, কথা বলতে হবে। যখন আপনি প্রমাণ, তথ্য, এই ইনফরমেশন গুলান তার সামনে উপস্থাপনা করবেন, তার সামনে যখন আপনি এই আলোচনাগুলি করবেন, যদি সঠিক উপস্থাপনাটা করতে পারেন, সঠিক প্রেজেন্টেশন দিতে পারেন, ম্যান, 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 ম্যান না করে কনফিডেন্স এর সাথে স্মার্টলি আপনি কথা বলতে পারেন, তাহলে সে অবশ্যই, অবশ্যই গ্রহণ করবে। যদি নাও করে অন্তত বইলে যাইতে হবে যে না ডিএক্সএন ভালো, বাট আমি ইন্টারেস্টেড না। আমার কাছে সিস্টেমটা ভালো লাগে নাই। কিন্তু তোমাদের কোম্পানি অনেক স্ট্রং, কোম্পানি অনেক ভালো, সিস্টেম অনেক ভালো। এই কথাটা বলে যাইতে হবে যদি আপনি বুঝাইতে পারেন। পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেন। যারা নোট করতে পারছেন তারা ঠিকই পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে পারবে। তাহলে আমাদের ১ম করতে হবে কি? আমি একটু রিপিট করি। ১ম করতে হবে ইনভাইট, এবং ইনভাইট করার সময় কিছু ক্ষেত্রে আমি ডিএক্সএন কোম্পানির নামও বলি না। ওই যে বললাম যে ভাই আমি যদি সুযোগ দিই আপনি কি গ্রহণ করবেন? এর আগে কিছু কথা বলিনি। একটা দুর্বলতাকে বের করে সিম্প্যাথি দেখাই।
যখন সে ইয়েস বলে দেন আমি প্রেজেন্টেশনে যাচ্ছি। তাহলে ইনভাইট একটা পার্ট, প্রেজেন্টেশন একটা পার্ট। এই প্রেজেন্টেশনকে আমরা 4টা পয়েন্টে ভাগ করে আলোচনা করব। নাম্বার 1 আমরা ডিএক্সএন কোম্পানির প্রোফাইলটা দেব। শুধু কোম্পানি নিয়ে কথা বলবো। নাম্বার 1 কি? কোম্পানির ইনফরমেশন। 2 নম্বরে আসবে প্রোডাক্টের ইনফরমেশন। 2 নম্বরে শুধু প্রোডাক্ট নিয়ে কথা বলবো। 3 নম্বরে আমি সিস্টেম নিয়ে কথা বলবো যে আমাদের যে কাজের সিস্টেম, ইউজ অ্যান্ড শেয়ার, টিম তৈরি করা, টিম বিল্ড আপ করা। 4 নম্বরে আমি তার প্রেক্ষিতে স্টুডেন্ট হইলে সে কেন ডিএক্সএন করবে? স্টুডেন্ট হলে আমি বলতাম যে ভাই পড়ালেখা করতেছেন, সময় তো নষ্ট হচ্ছেই। পড়ালেখার পরে চাকরি পাবেন এর কোনো নিশ্চয়তা নাই। তো পড়ালেখা করতে, করতে যদি আপনার এখানে শেষ করতে, করতে যদি ৫০,০০০ টাকা ইনকামের রাস্তা আপনার তৈরি হয়, এরপরে চাকরি না পাইলেও প্রবলেম নাই। আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন। আমি একজন নারীর সাথে কথা বললে তার প্রেক্ষিতে তার কেন এটা করা উচিত? মানে প্রত্যেকের ব্যক্তি বিশেষ আমি একটা হোয়াই দাঁড় করাবো যে আপনি কেন ডিএক্সএন করবেন। এই হোয়াইটাকে আবার ক্লিয়ার করে দিব। তার মনের মধ্যে এই হোয়াই কোয়েশ্চেনটাকে আমি দাঁড় করাবো। আবার আমি এটাকে সলভ করে দিব। তাহলে এই ৪ টা বিষয়ের উপরে ভিত্তি করে প্রেজেন্টেশন হবে। ডিএক্সএন কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট, সিস্টেম অ্যান্ড হোয়াই। কেন করবেন? এই ৪ টাকে ক্লিয়ার করবেন এবং কোম্পানির প্রোফাইল বলার সময় আপনি মুখে বলবেন আর গ্যাট করে স্ক্রিন শেয়ারে চলে যাবেন। গিয়ে আপনি লিঙ্কগুলি ক্লিক করে, করে আপনি কি করবেন? আপনি ইনফরমেশন গুলি তারে দিবেন, দেখাবেন। এবং আমি এই লিঙ্কগুলি আপনাদের কমেন্ট বক্সে বা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। স্টার এজেন্টদের গ্রুপে দিয়ে দেব। ওরা আপনাদেরকে আপনাদের সব গ্রুপে দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে এই কাজটা করেন। পরিচিতদের আগে তালিকাটা তৈরি করেন। সরি আমি পারলাম না। ভেবেছিলাম যে ১০টা ২০ পর্যন্ত সময় নিলে হয়তো আপনাদের অপরিচিতদেরকেও ইনভাইট করাটা মানে Facebook থেকে ইনভাইট এবং প্রেজেন্টেশন Facebook থেকে আরকি। ওইটা আমরা রেখে দিলাম শনিবারের জন্যে বা রবিবারের জন্যে মানে আগামী সপ্তাহের জন্য আমরা রেখে দিলাম। কালকে হচ্ছে না এটা নিশ্চিতভাবে বলা যায়। আমরা আরেকদিন শিখব। কিন্তু পরিচিত যে ১০০ জনের তালিকাটা করা দরকার, এই তালিকাটা এর ভিতরে আপনারা করে ফেলবেন। করে আপনারা ১ মাসের মধ্যে প্রতিদিন ৩ জনকে বলবেন। প্রতিদিন ৩ জনকে ইনভাইট করবেন। ১ মাসের মধ্যে পরিচিতদেরকে শেষ করে ফেলতে হবে। কারণ আপনি যতই বুঝান, ওই ১০০ জনের পেছনে ৩ মাস পড়ে থাকা যাবে না। ৩ মাস পড়ে থাকলেও ১০০ জন থেকে সর্বোচ্চ ২০ জন আসবে, এর বেশি আসবে না। আবার বলতেছি, পরিচিত যে ১০০ জনের তালিকা আপনি করবেন, তাদের নিয়ে ৩ মাস বসে থাকলেও এখান থেকে ২০ টা লোককে আপনি সর্বোচ্চ পাবেন, এর বেশি পাবেন না। তাহলে ১ মাসের মধ্যে এদের গল্প শেষ। এরপরে আমাদেরকে অপরিচিতদেরকে কিভাবে ইনভাইট করব, ওই গল্পে চলে যাওয়া লাগবে। এবং এই গল্প আমরা বলব নেক্সট উইকে। আজকে বৃহস্পতিবার চলে যাচ্ছে। আমরা শনি রবিবার ওটা নিয়ে আলোচনা করব, কথা বলবো। আপনারা এই যে গ্যাপ দেন। ১ম মিটিং এ ছিল ৩০০, আজকে ছিল ২৫০। তো যারা ছিল না, মানে একটা অংশ তো থাকেই, যারা থাকে না। এরাই আবার বলবে, "স্যার আমার কথায় তো কেউ আসে না। স্যার আমি তো ইনভাইট করি, কেউ তো জয়েন করে না, কেউ তো যুক্ত হয় না। আমি তো বলি, কিন্তু কেউ তো আমার কথায় গুরুত্ব দেয় না।" ভাই গুরুত্ব দেবে কেন? কিভাবে? কিভাবে বলতে হবে এটা তো আপনি শেখেন নাই। আজকের মিটিং এ যারা ছিল না, তারা কি জানে কিভাবে উপস্থাপনাটা করা দরকার? কিভাবে এই প্রেজেন্টেশনটা দরকার? তারা জানে না। তাহলে সে যদি না জানে, না শেখে, সে আরেকজনকে কিভাবে উপস্থাপনাটা করবে? কিভাবে তার প্রেজেন্টেশনটা দিবে? বলেন আমাকে? পারবে না। সো তাইলে আমরা যারা এই ইনভাইটে দুর্বল ছিলাম, প্রেজেন্টেশনে দুর্বল ছিলাম, আমাদেরকে প্র্যাকটিসে নামতে হবে। সর্বশেষ কথা হইল যে আমি যে আলোচনা করছি এখান থেকে 30% শিখবেন। এখন আপনাকে সাহস নিয়ে পারেন বা না পারেন, ভুল হোক, কালকে থেকে আপনার এরকম ভাবে পরিচিতদেরকে বলা শুরু করা লাগবে। পাগল বলবে, হকার বলবে, হ্যাঁ, আপনাকে সাবান ব্যবসায়ী বলবে, টুথপেস্ট ব্যবসায়ী আপনাকে দাঁতের ডাক্তার বলবে। আপনি মাসাজ অয়েলের কথা বললে আপনারে কবিরাজ বলবে। যত বাজে কথা আছে বলুক। আপনি এনজয় করবেন এগুলিকে। ওফ! সমস্যা নাই, কোন প্রবলেম নাই। সাকসেস ইস দ্যা বিগেস্ট রিভেঞ্জ। হ্যাঁ, আমার গল্প অনেকেই জানেন। আমার বাড়ির সামনে একটা বটগাছ ছিল। এই বটগাছের নিচে একটা মাসাল ছিল সুপারি গাছের। সুপারি গাছের এই বেতি দিয়ে বানানো যে মাসালগুলা থাকে। ওইখানে বসে, বসে আমি বিলের বাতাস খাইতাম আর ফোনে কথা বলতাম দিনভর। তো ২-৪ মাস যাওয়ার পরে এলাকার ছোট, বড়, বুড়া যারা আছে সবাই বলা শুরু করলো বটতলার পাগল। মানে আমারে কি বলা শুরু করলো? বটতলার পাগল। কিচ্ছু যায় আসে না। আমিও মিটমিট করে হাসছি। সমস্যা নাই। বলো, বলো, পাগল বলো। পাগল কি করবে দেখো। ওয়েট করো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আফটার ৯ মান্থ ৯ মাস পরে আমি যখন স্টার ডায়মন্ড হইলাম, আমার ইনকাম আসলো ৳৫০,০০০ এবং আমি ব্যাংকের চেক পেলাম ডিএক্সএন কোম্পানি থেকে। সেই চেকটা ফেসবুকে পোস্ট করলাম। ওই এলাকার গোড়া যারা ছিল সবার মুখ বন্ধ করে দিলাম একটা ফেসবুক পোস্টে। ৯ মাস জ্বালাইছো, কিচ্ছু বলি নাই, কোন উত্তর দেই নাই। শুধু মিটমিট করে হাসছি। ৯ মাস পাগল, দাঁতের ডাক্তার, কবিরাজ, হকার, কি করে মাথা খারাপ হয়ে যাবে। ও কথা বলতে, বলতে পাগল হয়ে যাবে ফোনে। ও বটতলার পাগল।
এগুলি বলছে, আমি একটা উত্তরও দেই নাই। আমি বিশ্বাস করছি সাকসেস ইজ দ্য বিগেস্ট রিভেঞ্জ, এবং টাইম মতো কিন্তু আমি দেখাইয়া দিছি। টাইম মতো কিন্তু আমি দেখাইয়া দিছি। আলহামদুলিল্লাহ আজকে 1 লাখ টাকার উপর ইনকাম করছি মাসে। আজকে আর পাগল বলে না, বরং যেই চাচারা পাগল বলছে তারা এখন তাদের ছেলেরে নিয়ে আসে আমার কাছে যে, "তোমার বিজনেস একটু নেওয়া যায় না? ছেলেটারে মানুষ করতে পারলাম না, পড়ালেখা ঠিক মতো করলো না। তোমার এখানে একটু নিয়ে নাও ওরে, ওরে একটু কাজটা শেখাও।" ওকে? সাকসেস নিয়ে আসতে হবে। সো আমরা কমেন্ট একটু দেখতে চাই আজকের মিটিং এর পরে। অলসতা করা যাবে না। সব শিখলাম কিন্তু অ্যাকশনে নামলাম না। অ্যাকশনে নামলাম না ভাই। ইংলিশে একটা কথা আছে, প্ল্যানিং ইজ নাথিং উইথআউট অ্যাকশন। অনেক প্ল্যান করতেছি, অনেক পরিকল্পনা করতেছি, অনেক কিছু করব। কিন্তু করবই এই পর্যন্তই শেষ। নামতেই পারতেছি না। কাজেই নামতে পারতেছি না। বিছানার উপরে শুয়ে আছি। লাভ নাই তো ভাই। তো আজকে থেকে এই মুহূর্ত থেকে কে ১০০ জনের তালিকা তৈরি করবেন? ভাই ১০০ জন পারতেছেন না ৫০ জন। আপনি চেষ্টা তো করেন, খাতা কলম নিয়ে বসেন তো যে কয়টা পরিচিত ব্যক্তির নাম লিখতে পারেন, যাদেরকে আপনি ডিরেকশন এর ইনভাইটটা করবেন। এবং আগামী কালকে থেকে সাহস নিয়ে ইনভাইট করা শুরু করে দেন। আপনি শুরু করেন। কেউ না কেউ আপনার ডাকে সাড়া দেবেই, আসবেই। এবং ভুল হোক, আপনার উপস্থাপনায় ভুল হইতে পারে। আপনি কোম্পানির প্রোফাইল দিয়েছেন কিন্তু সিস্টেম বলতে ভুলে গেছেন। সিস্টেম বলছেন, প্রোডাক্টের কথা বলতে ভুলে গেছেন। একটা না একটা ভুল আপনার হবেই। তো ভুল হোক না, সমস্যা কি? ১ম এ তো ভুল হবেই। সাইকেল চালাইতে গেলে ২-৪ বার আছাড় খাইতে হয়। না হলে সাইকেল চালানো শেখা যায় না। তো আছাড় খাবেন না আপনি? নাহলে আপনি প্রেজেন্টেশন কেমনে শিখবেন? বাইক চালাইতে গেলে ২-৪ বার পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করতে হয়। তো করবেন না। না করলে শিখবেন কিভাবে? আছাড় না খাইলে শিখবেন কিভাবে? প্রেজেন্টেশনে ভুল না হলে জীবনেও প্রেজেন্টেশন শিখতে পারবেন না। ভুল আপনার হতেই হবে। ইনভাইটে ভুল না হলে জীবনে ইনভাইট শিখতে পারবেন না। ভুল আপনার হতেই হবে। তো শুরু করেন। ১ম ২০ টা ইনভাইট ভুল হোক, ১ম ২০ টা প্রেজেন্টেশন ভুল হোক, ২১ নাম্বারটা সুন্দর হবে। নো প্রবলেম। কিন্তু ওই ২০ টা তো পার করা লাগবে। আজকে শুরু করেন আর কালকে শুরু করেন। ৬ মাস পরও শুরু করলেও ১ম ২০ টা তো আপনার কমপ্লিট করতে হবে। করেন না আজকে থেকে। সো আর ইউ রেডি? তাহলে আমরা পরিচিতদেরকে কি কালকে থেকে ইনভাইট করা শুরু করব? কালকে কি? আজকে থেকে, এখন থেকে? শুরু করব? কমেন্ট করেন একটু। দেখতে চাই সবার কমেন্ট। আর অপরিচিতদের ইনভাইটটা আমরা নেক্সট সেশনে কথা বলব। সবার কমেন্ট চাই, সবার কমেন্ট। সবাই হ্যালো, মাই ডিয়ার ফ্রেন্ডস। ইউটিউবে যারা আছেন কমেন্ট করেন না। ইউটিউবে যারা আছেন কমেন্ট করেন। ইউটিউবে যারা শুনছেন আপনারা ইউটিউব লিংক শেয়ার করবেন আপনাদের টিমের মধ্যে। প্রতিদিন মিটিং এ নিয়ে আসবেন। কারণ আমাদের যেহেতু জুম এর আসলে পার্টিসিপেন্ট সংখ্যা ৩০০, এখানে এর বেশি নিতে পারি না। বিভিন্ন টিমের লোকও আমাদের প্রোগ্রাম শোনেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। যেহেতু আমাদের ছোট্ট, যদি আমার থাকতো, জুম এর পার্টিসিপেন্ট বেশি থাকতো হয়তো অন্যান্য টিমের লিংক দিতে পারতাম। তো ৩০০ র পার্টিসিপেন্টের মিটিং আমাদের, যার কারণে আমরা অন্যান্য টিমে লিংক দিতে পারি না। আন্তরিকভাবে দুঃখিত। তো স্বপ্নবাস টিমের বাহিরেও বিভিন্ন টিমের লোকজন আমাকে ফলো করেন বা আমাকে দেখেন ফেসবুকে। তো আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনাদের টিমে এই মিটিং গুলি দিবেন। বাস্তব ভিত্তিক কাজ শিখুক। শুধু মোটিভেশন পেয়ে তো আসলে লাভ নাই। কাজ যদি শিখতে না পারে, কন কনভিন্স হয়ে লাভ নাই যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়। সো আপনারা ইউটিউব লিংক সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের টিমে দিবেন। তাদেরকে ইউটিউবে যুক্ত করাবেন। একই তো কথা। জুমেও আমি কথা বলতেছি, ইউটিউবে আমিই কথা বলতেছি। হয়তো অপারগ আমি আপনাদের কাছে, এই কারণে জুমের লিংকটা দিতে পারতেছি না। আমার লিমিটেশন কম। ৩০০, এর বেশি নাই। এর বেশি যুক্ত হওয়া যায় না। তো আমাদের টিমে আসলে ৩০০ জন হয়ে যায়। যার কারণে দিতে পারি না। তো যদি ইন ফিউচার আমি লিংকটা বাড়াইতে পারি, ৫০০ বা ১০০০ করতে পারি, তখন আমি অন্যান্য টিমে দিব ইনশাআল্লাহ। ততদিন আপনারা ইউটিউবে শুনেন, এবং আমার সালাম রইলো। আর সবাইকে বলব আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা মিটিং এ ছিল না তাদেরকে ইউটিউব লিংক দিবেন, পরবর্তীতে যেন শুনে নিতে পারে। আর নেক্সট সেশনে অপরিচিতদেরকে, যাকে আমি চিনি না, ফেসবুকে কোনদিন দেখি নাই, কথা হয় নাই, এই ব্যক্তিরও কিভাবে আমি আমার টিমে নিয়ে আসতে পারি। যেমন এই যে এখানে শাহাবুদ্দিন ভাই আছে, সিনিয়র স্টার ডায়মন্ড। উনি ফেসবুকের মাধ্যমে আসছে। আমি ইনভাইট করছি ফেসবুকে, চিনতাম না, জানতাম না। ফেসবুকে ইনভাইট হয়ে আসছে এবং সাকসেসফুল। আমাদের আফরোজা আপু, সিনিয়র স্টার ডায়মন্ড, ফেসবুকে ইনভাইট হয়ে আসছে। আমাদের আরমান ফেসবুকে ইনভাইট হয়ে আসছে। আমাদের মোহিনী আপু ফেসবুকের মাধ্যমে আসা ব্যক্তি। আমাদের শাহাদত হোসেন ডায়মন্ড ফেসবুকের মাধ্যমে আসছে। শফিকুল ইসলাম ভাই ফেসবুকের মাধ্যমে। আপনি অধিকাংশ ডায়মন্ডের হিস্ট্রি ঘাটেন, এরা মাহবুব খান, আলী হোসেন, এরা ফেসবুকের মাধ্যমে ইনভাইটেড হয়ে ডিএক্সএন আসছে অপরিচিত ব্যক্তির হাত ধরে। এখন ইনকাম করতেছে মাসে ৫০,০০০ করে। তো এই ফেসবুকের মাধ্যমে অপরিচিত ব্যক্তিকে কিভাবে ইনভাইট করে টিমে নিয়ে আসা যায়, এটা নিয়ে আমরা নেক্সট সেশনে কথা বলবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমাদের